চলো শুরু করছি আজকে তোমাদের সলিড মেকানিক্স আই মিন মম মানে মেকানিক্স অফ ম্যাটেরিয়াল অথবা সম স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালের প্রথম ক্লাস। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো এই সাবজেক্টটায় এই যে সলিড মেকানিক্স, সলিড সলিড কথার অর্থ কি? পূর্ণ মানে নিরেট। ঠিক আছে, আমরা এখানটায় যা যা পড়বো সব সলিড নিয়ে পড়বো। নিরেট মানে হচ্ছে ম্যাটেরিয়াল নিয়ে পড়বো। ম্যাটেরিয়াল মানে সেটা ভিতর থেকে ফাঁপা হবে না, মানে হার্ড ম্যাটেরিয়াল নিয়ে আমরা এখানটায় আমরা স্টাডি করব। ঠিক আছে, তো দেখো, তো এখানটা এই ভিডিওটা যেটা তৈরি করছি এটা সবার জন্য ইম্পর্টেন্ট। সিভিল মেকানিক্যাল সিভিল মেকানিক্যাল অটোমোবাইল অ্যান্ড সার্ভে সব ডিপার্টমেন্টেরই এই সাবজেক্টটা কমন সাবজেক্ট। আমি সবার জন্য এই ভিডিওটা সেরকমভাবেই রেডি করছি এবং যারা বিটেক আছে তাদের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর এটা সবার একটা বেসিক সাবজেক্ট, সবার জন্য একটা বেসিক সাবজেক্ট। ঠিক আছে, যার এই সাবজেক্টে কনসেপ্ট ক্লিয়ার হবে না সে কিন্তু আগামী দিনে ডিজাইনের বড় বড় সাবজেক্ট যেগুলো আছে সেগুলো কিন্তু ধরতে পারবা না। ক্লিয়ার? আর আমি সবাইকে একটা রিকোয়েস্ট করব, যদি কেউ বুঝতে না পারো আমার ক্লাস, কোনো রকম অসুবিধা হলে আমাকে অবশ্যই মাঝখান থেকে বলবা যে স্যার এই জায়গাটা আমি বুঝতে পারছি না, আবার রিপিট করেন। ঠিক আছে, চলো শুরু করছি। আচ্ছা, এই সলিড মেকানিক্স নামটা তোমাদের কাছে নতুন লাগছে, নতুন শুনলা। সলিড মেকানিক্স নামটা নতুন না, যখন তোমরা ডিপ্লোমা থেকে বিটেকে উঠবা তখন হচ্ছে বিটেকের সাবজেক্টের নাম হবে হচ্ছে সলিড মেকানিক্স। ওকে, ডিপ্লোমার ক্ষেত্রে ডিপ্লোমা যারা আছো তাদের স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল যেটা দেখছো এটা কাদের আছে? মেকানিক্যাল অ্যান্ড অটোমোবাইলের স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল আছে। ঠিক আছে, এবং যারা সার্ভে এবং সিভিল তাদের আছে হচ্ছে মেকানিক্স অফ ম্যাটেরিয়াল। ঠিক আছে, দেখো নাম আলাদা, তিনটাই সাবজেক্ট, তিনটা একই সাবজেক্ট, তাই নামটা আলাদা। ঠিক আছে, আচ্ছা, তো আজকে আমি যে পার্টটা স্টার্ট করব এই সাবজেক্টটা একদম বেসিক থেকে, ইন্ট্রোডাকশন থেকে স্টার্ট করব, একদম ইন্ট্রোডাকশন। ঠিক আছে, প্রথমে বলবো সাবজেক্টের বিষয়বস্তুটা, এই সাবজেক্টে তোমরা কি কি শিখবে। ঠিক আছে, তারপর আমি চ্যাপ্টারে আস্তে করে ঢুকবো চ্যাপ্টারের মধ্যে। ঠিক আছে, আচ্ছা, দেখো সলিড মেকানিক্স কি? The solid mechanics as a subject may be defined as a branch of applied mechanics that deals with behavior of solid bodies subjected to behavior types of loadings. আচ্ছা, এইটুকুনি অব্দি দেখো। এখানটায় এটা কি? সবার প্রথমে ব্রাঞ্চ অফ অ্যাপ্লাইড মেকানিক্স। আমরা ছোটবেলায় পড়ছিলাম, ছোটবেলায় মানে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স যখন পড়ছিলাম তখন আমরা পড়ছিলাম না ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ অ্যাপ্লাইড সায়েন্স। পড়ছিলাম ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের ডেফিনেশনের সময় ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ কি অ্যাপ্লাইড সায়েন্স। পড়েছিলাম ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের সময়। আমরা ছোটবেলায় যে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স যেটা পড়েছিলাম না, যখন আমি পড়িয়েছি ইঞ্জিনিয়ারিং মেকানিক্স তখন বারবার আমি বলেছিলাম যে এই সাবজেক্টটা ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের অ্যাডভান্স সাবজেক্ট। যে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স ভালো করে বোঝুনি তার পক্ষে কিন্তু এই সাবজেক্টটা ধরা একটু মুশকিলই হবে। ঠিক আছে, যাই হোক, যে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স ভালো করে বোঝুনি তার জন্য আমি চেষ্টা করব যে আরো এক্সপ্লেন করে যাতে ক্লাসটা করাতে পারি, বুঝিয়ে ক্লাসটা করাতে পারি। ঠিক আছে, যদি ইঞ্জিনিয়ারিং মেকানিক্স কারো যদি বুঝতে অসুবিধা হয়। আচ্ছা, আমরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে পড়েছিলাম ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ অ্যাপ্লাইড সায়েন্স। সায়েন্স তো বিভিন্ন রকম হয়, থিওরিটিক্যাল সায়েন্স হতে পারে, অ্যাপ্লাইড সায়েন্স হতে পারে। যেটা আমরা পুঁথিগত বিদ্যা মানে পড়ি, খালি পড়ি, শিখি, ওটাকে কি বলে? থিওরিটিক্যাল। আর অ্যাপ্লাইড কোনটা? থিওরিটিক্যাল নলেজ নেওয়ার পর যেটা আমরা অ্যাপ্লিকেশন করি, তাই তো? অ্যাপ্লিকেশন। তোমরা ইঞ্জিনিয়ারিং পড়ছো কি এটা অ্যাপ্লাই করার জন্য না, এটা অ্যাপ্লাই করবা কি না ভবিষ্যতে?
তোমরা এক একজন সিভিল ইঞ্জিনিয়ার আছো, মেকানিক্যাল আছো, অটোমোবাইল আছো বা সার্ভে আছো, যে ডিপার্টমেন্টে আছো না কেন, ঠিক আছে, তোমার ভবিষ্যতে কি তোমরা থিওরিটিক্যালি খালি লিখতে রাখবা নাকি এটা অ্যাপ্লাই করবা? অবশ্যই অ্যাপ্লাই করবা, ঠিক আছে, বোঝা গেল? তো এটা ইঞ্জিনিয়ারিং মেকানিক্স কি ছিল? অ্যাপ্লাইড সায়েন্স, ঠিক আছে। আর এটা কি বলছে? অ্যাপ্লাইড মেকানিক্সের একটা ব্রাঞ্চ, যেখানে আমরা শিখব টাইপস অফ লোড, কি কি ধরনের লোড হয় বা লোড নিয়ে পড়াশোনা করব। আমরা ছোটবেলায় পড়ছিলাম না ফোর্স, ফোর্স, হোয়াট ইজ ফোর্স? ফোর্স পড়ছো তো? ফোর্স কি জিনিস জানো? ফোর্স, ফোর্স কি জিনিস জানো? বল, তাই তো? এই একটা বস্তু আছে, এই একটা বস্তু আছে, বস্তুকে যেটা আমি অ্যাপ্লাই করছি সেটি হচ্ছে কি? ফোর্স। আর এটাকে অ্যাপ্লাই করার সময় এটা যে রেজিস্ট করছে সেটাও ফোর্স, ফ্রিকশনাল ফোর্স। এটা অ্যাপ্লাইড ফোর্স, এটা হচ্ছে ফ্রিকশনাল ফোর্স, বাট দুটাই ফোর্স, ঠিক আছে। তো আমরা এইখানটায় যেটা নিয়ে পড়বো সেটা হচ্ছে লোড। লোড আর ফোর্স আলাদা কিছু না, লোড আর ফোর্স আলাদা কিছু না। ছোটবেলায় তোমরা এই ফর্মুলাটা তো দেখেইছো, F ইকুয়াল টু ma, দেখেছো? পড়েছিলা P ইকুয়াল টু ma বা F ইকুয়াল টু ma। বলতো F কি? F কি? M মানে, A মানে এক্সেলারেশন, ঠিক আছে। আচ্ছা, এটা গেল। তুমি এটাকে ফোর্স বলছো, আর W ইকুয়াল টু mg, মাস ইনটু গ্র্যাভিটি। এটাও কিন্তু ওয়ান টাইপ অফ ফোর্স, এটা ওয়ান টাইপ অফ লোড। আমরা বলি ওয়েট, আমরা কি বলি? ওয়েট। এটা ওয়ান টাইপ অফ ফোর্স, ওয়ান টাইপ অফ লোড। কি বোঝা গেল? আচ্ছা, এখন এইটুকুনের মধ্যে কারো কোনো ডাউট আছে? আচ্ছা দেখো, এখন ভালোভাবে দেখো এই জায়গাটা, যে সলিড মেকানিক্সে আমরা কি কি পড়বো। সবার প্রথমে আছে, দেখো ভালো করে দেখবো, সলিড মেকানিক্সটা বুঝলা কি জিনিস? ইঞ্জিনিয়ারিং মেকানিক্সটা আমি যখন বুঝিয়েছিলাম ঠিক সলিড মেকানিক্স ডেফিনিশনটা এরকমই আছে, সেম আছে। ইট ইজ এ ব্রাঞ্চ অফ কি আছে? অ্যাপ্লাইড মেকানিক্স, ঠিক আছে, which deals with the load of any bodies। নিজেরটা বানিয়ে লিখবা, ঠিক আছে, যেটা কিসের কিসে ডিল করে? which deals with কি? লোড, লোড বা ফোর্স। হ্যাঁ বলতে পারো, ফোর্সও বলতে পারো, বাট লোড বলবো আমরা। এই সাবজেক্ট আমরা যা পড়বো সব হচ্ছে কি? লোড। এখানে আমরা ওই ফোর্স বাচ্চা, এই এইটুকু বাচ্চা বলে ফোর্স, এখন ফোর্স শেষ, ফোর্সের দিন শেষ, এখন যা বলবো লোড, ঠিক আছে। আচ্ছা, ফার্স্টে আছে মেকানিক্স অফ রিজিড বডিজ। হোয়াট ইজ রিজিড? আর তারপর কি? মেকানিক্স অফ ডিফর্মেবল বডি বা সলিড বডি বা ফ্লেক্সিবল বডি। এটাকে ডিফর্মেবলকে তোমরা ফ্লেক্সিবল বডিও বলতে পারো, ঠিক আছে। আরেকটা হচ্ছে ফ্লুইড মেকানিক্স, এটা সলিড মেকানিক্স এর একটা পার্ট, ঠিক আছে। আমরা যে পড়বো কোন পার্টটা নিয়ে পড়বো জানো? তোমরা জানো? আমরা পড়বো এই পার্টটা নিয়ে, 2 নাম্বারটা, ঠিক আছে। 1 নাম্বার পার্টটা কি আছে? মেকানিক্স অফ রিজিড বডি। হোয়াট ইজ রিজিড? যেই বডিটাকে, আমি একটা জিনিস দেখাচ্ছি, এটাকে রিজিড, এই বডিটাকে যেই দিকে আমি ফোর্স দিব না কেন, ঠিক আছে, ওই ওই জায়গাটায় ফোর্সটা না নিয়ে ও সম্পূর্ণ বডিটার উপর ডিস্ট্রিবিউট করে দিবে, এবং ওই বডিটা তখন কি করবে? সম্পূর্ণ বডিটা মুভ হবে। আবারও বলছি, রিজিডের উল্টা হচ্ছে ফ্লেক্সিবল। রিজিডের উল্টা কি? ফ্লেক্সিবল।
রিজিডটা কি? রিজিড হচ্ছে একটা এমন একটা বডি, যেই বডিটাকে তুমি যেই দিক থেকেই ফোর্স দাও না কেন, সেই ফোর্সটা সম্পূর্ণ বডিটার ওপর ডিস্ট্রিবিউট হবে এবং ওটা মুভ করবে। মুভ যদি নাও করে, সম্পূর্ণ বডিটার উপর ডিস্ট্রিবিউট হয়ে যাবে, সেটা হচ্ছে রিজিড। আর ফ্লেক্সিবলটা হচ্ছে এরকম একটা বডি আছে, আমি ওকে বল দিচ্ছি, মানে যে কোনো এটাকে আমি এটা বুঝালে একটু অন্যরকম হয়ে যাবে, আমি এটাকে বুঝাবো না। আমি একটা লোহার রড বা আমি যদি নাও ধরি, ইস্পাত বা যে কোনো কিছু আমি ধরি, যে কোনো ম্যাটেরিয়াল ধরি, মানে মেটাল মানে বোঝো, ধাতু। ওকে যদি আমি ফোর্স দেই, কি হবে? ওটা বড় হবে, কি হবে? তো কিন্তু হবে না, পারবে। ঠিক আছে, একটা এক্সাম্পল, এই একটা বডি দেখছো, আমি একে ফোর্স দিব, ঠিক আছে, ও তখন কি হবে? এটা কি একটা বলতে পারো প্লাস্টিক বা রাবার টাইপের একটা কিছু বস্তু। আমি একে যদি ফোর্স দেই, যদি দুই দিক থেকে ফোর্স দিই, এটা কম্প্রেশন হবে, আর দুই থেকে যদি টানি, টেনশন হবে, মানে কি লম্বা হবে। যদি আমি উল্টো দিক বরাবর যদি দেই, তাহলে কি হবে? এটা ছোট হবে। আর যদি টানি, তাহলে এটা বড় হবে। ঠিক আছে, তার মানে বড় হচ্ছে মানে কি, বড় বা ছোট হচ্ছে, তার মানে কি এর মধ্যে ফ্লেক্সিবিলিটি আছে। ফ্লেক্সিবিলিটি না থাকলে এটা কি ছোট বড় হবে? মোবাইলটার মধ্যে আমি যদি একটা মোবাইলের কাভার দিয়ে রাখলাম, এখন এই মোবাইলের মধ্যে ধাক্কা দিয়ে দিক থেকে দিই, এর মধ্যে কোনো ফ্লেক্সিবিলিটি নাই, তোমার এটা কি রিজিড? রিজিড। আমি একে এই জায়গাটা যদি ফোর্স দেই, সম্পূর্ণ মোবাইলটা আমার ডিস্ট্রিবিউট করে দিচ্ছে, ঠিক আছে। কিন্তু আমি এই জায়গাটা যদি এর মধ্যে যদি ফোর্স দেই, বা এই যেখানে আমি যে দিক বরাবরই ফোর্স দিই না কেন, এ সম্পূর্ণটাকে ডিস্ট্রিবিউট করছে না, ওই পার্টিকুলার একটা জায়গায় ইসে হচ্ছে, দেখো হচ্ছে না। আমি টানি, ওই একটা জায়গায় লম্বা হবে। তুমি বিশেষ না হলে মোবাইলের কভারটা জোরে টান দাও, দেখো যে জায়গাটা টানবা ওই জায়গাটাই বড় হবে। তার মানে সব জায়গায় ডিস্ট্রিবিউট করছে না, বড় তো সব জায়গায় হচ্ছে না, বড় তো সব জায়গায় হচ্ছে না। বড়টা কোথায় হচ্ছে? যে জায়গাটা তুমি ফোর্স দিচ্ছ বা লোড দিচ্ছ সেই জায়গাটা। তার মানে এটাকে ফ্লেক্সিবল বডি বলে, বা ডিফর্মেবল বডি, তাই তো? ফ্লেক্সিবল বা ডিফর্মেবল একই জিনিস, বোঝা গেল? হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, দেখো এইটা না, এইটা আমরা এখানটা পড়বো না, মানে ওটা আমাদের কারণ জানার কোনো দরকার নেই, ওইটা কারণ আমাদের জানার দরকার নেই। ঠিক আছে, কেন হয় কি হয়, মানে যেটা হয় ওটা তুমি ওয়ান টাইপ অফ কেমিস্ট্রির মধ্যে ঢুকে গেছো, ফিজিক্স। হ্যাঁ 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 হ্যাঁ, ফিজিক্স কেমিস্ট্রির মধ্যে আছে, ওটা আমাদের অতখানি ডিটেলসে যাওয়ার দরকার নেই। ঠিক আছে, আমাদের খালি জানতে হবে যে ফ্লেক্সিবল কোনটা, রিজিড কোনটা, আর কি লাস্টেরটা কি আছে, ফ্লুইড মেকানিক্স, বা আরো অনেক কিছু আছে, আমি বলবো আস্তে আস্তে বলবো। ঠিক আছে, তো বুঝে গেল যে ডিফর্মেবল বা ফ্লেক্সিবল বডি বা ম্যাটেরিয়াল কাকে বলে, এটুকুনি বুঝতে পেরেছো ক্লিয়ারলি? তাকে বুঝতে পারোনি বলো? শিওর? আচ্ছা, তার ফার্স্টেরটা যেটা কি আছে রিজিড, এটা বুঝতে পেরেছো। আর লাস্টেরটা আছে ফ্লুইড। ফ্লুইড ফ্লুইড কথা অর্থ কি? তরল। ঠিক আছে, যেটা ফ্লো হয়, সেটা হচ্ছে কি কি ফ্লুইড। তো আমরা ফ্লুইডটা এইখানটা এই সাবজেক্টটা পড়বো না আমরা, ঠিক আছে, মানে এই পার্টটা পড়বো না। ফ্লুইডের জন্য আলাদা সাবজেক্ট কি আছে, নাম হচ্ছে ফ্লুইড মেকানিক্স, এটা আমরা পড়বো। যারা মেকানিক্যাল আছো বা যারা সিভিল আছো বা যারা অটোমোবাইল আছো, ঠিক আছে, আমি জানি না সার্ভেতে আছে কিনা, কিন্তু তোমাদের সবার আছে, হয়তো এই সেমিস্টার নেই, অন্য সেমিস্টার আছে। যেমন সিভিলের ক্ষেত্রে ডিপ্লোমার বাচ্চা যারা আছো, ঠিক আছে, তাদের আছে ফোর্থ সেমিস্টারে সিভিল, ঠিক আছে, মেকানিক্যালে আছে ফিফথ সেমিস্টারে। ঠিক আছে, আচ্ছা গেল।
আচ্ছা আমি না এটা করার আগে আরো কয়েকটা আমি পয়েন্ট বলবো, হ্যাঁ আরো কয়েকটা বলবো যে ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল কি কি প্রকার হয় খাতার মধ্যে লিখে নিবে, ঠিক আছে? ম্যাটেরিয়াল কি কি প্রকার হয়, আমরা তো এখানে মেকানিক্স অফ ম্যাটেরিয়াল বা স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল আমরা তো করছি, তাই না? স্ট্রেংথ বা মেকানিক্স এই দুটার মানে তো বুঝেই গেছো, স্ট্রেংথ আসে লোড থেকে, মেকানিক্স আসে হচ্ছে লোড থেকে। তো ম্যাটেরিয়ালটা কোত্থেকে আসে, ম্যাটেরিয়ালটা কি, এই জিনিসটা সম্পর্কে একটু ধারণা না দিলে তো হয় না, ঠিক আছে? তো ম্যাটেরিয়াল সম্পর্কে একটু আমরা পড়ে নিই, ধারণাটা নিয়ে নিই। আচ্ছা ম্যাটেরিয়াল, আমরা এখানে 3 ধরনের ম্যাটেরিয়াল নিয়ে পড়বো, ঠিক আছে? একটা হচ্ছে ইলাস্টিক, আরেকটা হচ্ছে ব্রিটেল, আরেকটা হচ্ছে প্লাস্টিক। 3 ধরনের ম্যাটেরিয়াল সম্পর্কে একটু বেসিক নলেজ রাখতে লাগবে। ব্রিটেল, একটা কি ইলাস্টিক, আরেকটা হচ্ছে ব্রিটেল, একটা হচ্ছে প্লাস্টিক। বা আমি এটা একটু আমি ইসে লিখেছি, এটা 1 নাম্বার হবে, এটা 2 নাম্বার হবে, এটা 3 নাম্বার হবে। আর ইলাস্টিক না, ইলাস্টিক একটা প্রপার্টি, হ্যাঁ এটা আমি ম্যাটেরিয়াল সম্পর্কে লিখবো না, আমি এটা হিসাবে লিখি এখানটায় ডাকটাইল। আচ্ছা এটাকে ডাকটাইল লাগো, হ্যাঁ ইলাস্টিক যেটা আছে না এটা প্রপার্টি, এটা আমি ইলাস্টিক ম্যাটেরিয়াল এভাবে বলবো না, কারণ ইলাস্টিক দিয়ে বোঝাবো তো। এটা প্লাস্টিক, এটা হচ্ছে ব্রিটেল, BRITTLE। ডাকটাইল ম্যাটেরিয়াল 2 নম্বরটা হবে কি প্লাস্টিক ম্যাটেরিয়াল, আর এটা কি ব্রিটেল ম্যাটেরিয়াল, ঠিক আছে? ভালো করে এখন দেখো, আচ্ছা সবার প্রথমে আসি ডাকটাইল ম্যাটেরিয়াল কি। ডাকটাইল, ডাকটাইল ডাকটাইল ম্যাটেরিয়াল কি এটা আমাদেরকে জানতে হবে। হ্যাঁ কি, যে কোনো মেটাল, যে কোনো মেটাল যেটার মধ্যে ইলাস্টিসিটি থাকবে, কি থাকবে, ইলাস্টিসিটি থাকবে, সেটা হচ্ছে ডাকটাইল ম্যাটেরিয়াল। যেটার মধ্যে কি থাকবে, ইলাস্টিসিটি থাকবে। ইলাস্টিসিটিটা কি জানো তোমরা? বাংলা ভাষায় ছোটবেলায় পড়ে এসেছিলা স্থিতিস্থাপকতা, পড়েছিল 9-10-এ স্থিতিস্থাপকতা। রাবার দেখছো, রাবার, রাবারকে টানি, টানার পর ছেড়ে দিই, যে ধর্মের জন্য ওকে আমরা ফোর্স অ্যাপ্লাই করার পর ওটা লম্বা হলো, আবার যখনই ছেড়ে দিলাম আগের অবস্থা চলে আসলো। যে ধর্মের জন্য ও আবার আগের অবস্থা ফিরে আসলো সেটাকে বলা হয় কি ইলাস্টিসিটি। এটা বইয়ে বলা আছে, এটা বইয়ে বলা আছে। তাহলে উত্তর দাও কি এটাই তো স্থিতিস্থাপকতা? তাহলে উত্তর দাও ইস্পাত। ছোটবেলায় একটা কোশ্চেন ছিল মাধ্যমিক, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, রাবারের থেকে ইস্পাত কোনটা বেশি ইলাস্টিক, রাবার না ইস্পাত? ইস্পাত বেশি, কারণ বলো। ইস্পাত মারবো মাথার মধ্যে একটা বাড়ি, সব শেষ হয়ে যাবে। বলো, রাবার তো টানার পর ছেলে আগে অবস্থা ফিরে আসবে, বেশি হবে না, তাহলে ওটা কেন বেশি ইলাস্টিক? কে বলতে পারবে? যে বলতে হবে তাকে আমি যাওয়ার আগে একটা চকলেট খাওয়াবো। চলো, আছে কেউ?
किसमें कितना है दम देखते हैं क्यों नहीं একটু আইডিয়া দাও যেই বডিটাকে যেই ম্যাটেরিয়ালকে আমরা ফোর্স অ্যাপ্লাই করে ওর শেপকে চেঞ্জ করার চেষ্টা করি এবং চেষ্টা করার সময় যার প্রতি বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হয় সেটা হচ্ছে কি ইলাস্টিসিটি বলা হয় সেটাকে ইলাস্টিসিটি মানে আমরা পড়ে এসেছি যে ওকে ফোর্স অ্যাপ্লাই করে ওর শেপকে চেঞ্জ করার চেষ্টা করলাম বা চেঞ্জ করলাম এবং ওর যেই ফোর্সটা আমি মানে রিমুভ করে দিলাম সাথে সাথে ও আগের অবস্থা ফিরে আসলো সেটাকে আমরা ইলাস্টিসিটি বলি পড়ে এসেছি তো এটা ঠিক আছে তাহলে কেন ভাই ইস্পাতকে আমরা মোর ইলাস্টিক ম্যাটেরিয়াল বলি বিকজ ওর মধ্যে বেশি স্ট্রেস ডেভেলপ হয় ইলাস্টিসিটির সময় বেশি স্ট্রেস ডেভেলপ হয় স্ট্রেস আর প্রেসার দুটা কি এক জিনিস না আলাদা জিনিস আলাদা অবভিয়াসলি আলাদা ঠিক আছে দেখলা এই জিনিসটা আমি এই টপিকটা যেটা আছে না এই টপিকটা আমি সবার লাস্ট আজকে ক্লাসের সবার লাস্ট পয়েন্ট আমি এই জিনিসটা আবার বলবো এটা এখন বললে তোমরা বুঝবা না এই জিনিসটা এখন বললে তোমরা বুঝবা না এখন হয়তো সবাই বলে স্যারেরা কি বলতেছে এটা মাথায় তো ঢুকতেছে না আমরা জানতাম হচ্ছে যেটা ফোর্স রিমুভ করে দেওয়ার পর আগের অবস্থা ফিরে আসে তো সেটাইকেই তো আমরা জানি এসে বলে ইলাস্টিসিটি বলে স্যার এগুলা কি বলতেছে স্যার কিছু বলতেছে না স্যার এগুলা কিছু বলছে না তোমাদের আমাকে খালি এটার উত্তর দাও যে তোমরা কেন তাহলে বইয়ের কথা মতন পরীক্ষায় লেখো তুমি অবশ্যই তাহলে আমাকে এটা এক্সপ্লেন করবা যে পরীক্ষায় যখন আসতো যে রাবারের থেকে ইস্পাত মোর ইলাস্টিক কেন এটার অ্যান্সার কি লিখতা তোমরা এটা জানো যে ইস্পাত মোর ইলাস্টিক কিন্তু কেন এটা জানো না তোমরা যাই হোক আমি এটা বলে দিব খালি এটা মনে রাখবা সরি এটা মনে রাখবা ডাকটাইল ম্যাটেরিয়ালের মধ্যে ডাকটাইল ম্যাটেরিয়াল মানে ইলাস্টিসিটি থাকবে ঠিক আছে তারপর আসবে প্লাস্টিক প্লাস্টিক এর মধ্যে ইলাস্টিসিটি থাকবে না ঠিক আছে আর ব্রিটেল ম্যাটেরিয়ালের মধ্যে এর মধ্যেও ইলাস্টিসিটি থাকবে না তো চলো স্যার আপনি যখন লাস্টেটা দিয়েছেন যে প্লাস্টিক ম্যাটেরিয়ালের মধ্যে ইলাস্টিসিটি থাকবে না আর ব্রিটেল ম্যাটেরিয়ালের মধ্যে ইলাস্টিসিটি থাকবে না তো দুটো নাম আলাদা আলাদা হলো কেন একই তো হতে পারতো তাই না একই তো হতে পারতো তো আলাদা আলাদা হলো কেন কি কোন খুঁজিতে তো জানো না ডাকটাইল ম্যাটেরিয়াল মানে তুমি এটা মেটালকে সবসময় ভাববা ঠিক আছে ধাতুকে প্লাস্টিক ম্যাটেরিয়াল মানে তো বোঝে প্লাস্টিকের মধ্যে ইলাস্টিসিটি থাকে না প্লাস্টিককে টানার পর কি হবে বড় হয়ে যাবে ছেড়ে দিলেও আগের অবস্থায় ফিরে আসবে না প্লাস্টিক আসবে না তাহলে ওর মধ্যে কি ইলাস্টিসিটি নেই তারপরটা কি হচ্ছে ব্রিটেল এর মধ্যেও ইলাস্টিসিটি নেই বলবো ব্রিটেল ম্যাটেরিয়ালের সবচেয়ে বড় উদাহরণটা হচ্ছে কেউ জানো হ্যাঁ কাঁচ যেটা ওপর তুমি ফোর্স অ্যাপ্লাই করো শেপকে যেই চেঞ্জ করতে হবে ব্রেক করে যাবে না ওটা আলাদা জিনিস ওই জিনিসটা আলাদা গরম করার পর ওখানে থার্মাল অনেক ব্যাপার চলে আসে ওই ব্যাপারটা আলাদা হ্যাঁ ওইটা ব্যাপারটা আলাদা তখন ফ্লুইডের মতো বিহেভিয়ার করবে ফ্লুইড তরল তাই না তখন ফ্লুইডের মতো ব্যবহার করতো সলিড না সলিড কি তখন না তখন ফ্লুইড তখন ব্যাপারটা আলাদা যখন এটা সলিড কন্ডিশনে আছে এই যে এখানে তিনটা বস্তু এটা তিনটা সলিড কন্ডিশনের মধ্যেই আছে ঠিক আছে তো ব্রিটেল ম্যাটেরিয়াল
যেটা, যেমন এটাকে আমরা বলবো কাঁচ, ঠিক আছে? কাঁচকে আমরা ফোর্স দিলে কি হয়? কাঁচের একটা গ্লাসকে দেখবো তো অনন্যা, তুমি কি বাড়ি থেকে চাপা দিবা? হ্যাঁ, একবার তাও চেক করে দেখবা কি হয়। না এটা না, এটাকে কেন করবো? ঠিক আছে, বুঝলা? তো দেখো দুটার মধ্যে একটার মধ্যে ইলাস্টিসিটি নাই, মানে এটা আর এটার মধ্যে পার্থক্য এটাই। কি পার্থক্য এর মধ্যে বলো দেখি, কে বলো? এই দুটোর মধ্যে বেসিক কি পার্থক্য? এই দুটোর মধ্যে ইলাস্টিসিটি নেই, তাহলে কি পার্থক্য আলাদা নাম হলো কেন? কেমন ভাই, নামই তো প্লাস্টিক। হ্যাঁ বাহ, এটা প্লাস্টিক, এটা প্লাস্টিক, এটা বিটেলের বিটেল। হ্যাঁ, এইটাকে শেপের কোনো চেঞ্জই করতে পারবো না, কিন্তু এটা শেপের চেঞ্জ হবে, কিন্তু এর আগের অবস্থা আসতে হবে না, রাইট? এটা শেপের চেঞ্জ হয়ে যাবে, কিন্তু ও আগের অবস্থা আসতেই পারবে না, মানে শেপের চেঞ্জ হওয়ার পর মানে ব্রেক করে যাবে, মানে হওয়ার আগে ভেঙে যাবে। শেপের চেঞ্জ হওয়ার আগে ও ব্রেক করে যাবে। আর এটা কি শেপের চেঞ্জ হবে কিন্তু আবার আগের অবস্থায় আসতে পারবে না। এটাই হচ্ছে দুটোর মধ্যে বেসিক পার্থক্য হয়ে গেল। আর ডাকটাইল ম্যাটেরিয়াল, সরি হ্যাঁ, প্রথম ডাকটাইল ম্যাটেরিয়াল যেটা ছিল ওর মধ্যে অবভিয়াসলি ইলাস্টিসিটি প্রপার্টিটা থাকবেই। যেমন ইস্পাত যে হচ্ছে, ইস্পাত যে কোনো ম্যাটেরিয়াল, মাইল্ড স্টিল থেকে শুরু করে যে কোনো ম্যাটেরিয়াল, বুঝতে পারছো? ওকে ফোর্স অ্যাপ্লাই করলাম, করার পর ছেড়ে দিলাম, আগের বছর চলে আসলো। ঠিক আছে, যদি এরকম যদি ব্যাপারটা হতো, একটা উদাহরণ দাও, যেমন গাড়ির সকার দেখছো বড় বড় ট্রাকের, কি দেওয়া হয়? রাবার দেওয়া হয় নাকি লোহার ইস্পাত দেওয়া হয়? লোহার ইস্পাত দেওয়া হয়। তাহলে কেন হয়? বিকজ ওর মধ্যে ইলাস্টিসিটি বা ফ্লেক্সিবিলিটি আছে, তাই। ঠিক আছে, তো হয়ে গেল এই তিনটা ম্যাটেরিয়াল সম্পর্কে বুঝে গেল ভালো করে, কোনটা ডাকটাইল, কোনটা প্লাস্টিক, কোনটা ব্রিটেল। এগুলোকে এক্সপ্লেন করবা তোমরা কি দ্বারা? ইলাস্টিসিটি দ্বারা তোমরা এক্সপ্লেন করতে পারবা। বুঝছে? ইলাস্টিসিটি দ্বারা এক্সপ্লেন করতে পারবা। আচ্ছা, কি আমি কি বোঝাতে পারছি এই জিনিসগুলো? তোমরা কি বুঝতে পারছো? শিওর বলো তো, কোথায় কোথায় বুঝছো না একটু বলো তো আমাকে। কি কি সমস্যা? একটু একটু না, অনেকটাই সমস্যা হচ্ছে, বলো, মুখটা দেখে মনে হচ্ছে। এক্সপ্লেন করে বলো আমাকে, কোথায় অসুবিধা হচ্ছে বলো, আমি অবশ্যই বোঝাবো। আবার আমি যে বললাম যে ম্যাটেরিয়াল, এটাকে তো আমরা কি বলছি? মম মানে মেকানিক্স অফ ম্যাটেরিয়াল, সম স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল, অথবা সলিড মেকানিক্স। মেকানিক্স বা স্ট্রেংথ এই দুটো আসে কোথা থেকে? কি রিলেটেড? লোড রিলেটেড। লোডের থেকে আসে স্ট্রেংথ, লোডের থেকে আসে হচ্ছে মেকানিক্স। ঠিক আছে, আর যে ম্যাটেরিয়াল, দুটার ক্ষেত্রে যে ম্যাটেরিয়াল যে দেখছো, এই ম্যাটেরিয়াল সম্পর্কে আমি এখন বিবরণ দিলাম। ডাকটাইল ম্যাটেরিয়াল, প্লাস্টিক ম্যাটেরিয়াল, ব্রিটেল ম্যাটেরিয়াল। ঠিক আছে, ম্যাটেরিয়াল কি কি ধরনের হয়? ডাকটাইল ম্যাটেরিয়াল হয় যেটা আমার ডাকটিলিটি থাকে। ডাকটিলিটিটা কি? যেটা আমার ইলাস্টিসিটি প্রপার্টিটা থাকবে, সেটা হচ্ছে ডাকটাইল ম্যাটেরিয়াল। প্লাস্টিক ম্যাটেরিয়াল কোনটা? যেটা আমাদের প্লাস্টিসিটি, কি বললাম? প্লাস্টিক ম্যাটেরিয়াল কি? যেটার মধ্যে প্লাস্টিসিটি প্রপার্টি থাকবে, মানে ইলাস্টিসিটি থাকবে না, ইলাস্টিসিটি থাকবে না। ঠিক আছে, আর ব্রিটেল ম্যাটেরিয়াল ওটার মধ্যে ইলাস্টিসিটি থাকবে না, বাট ওর মধ্যে ফোর্স অ্যাপ্লাই করার পর ওর শেপ চেঞ্জ হওয়ার আগে ও ব্রেক করে যাবে। আরে কাঁচের একটা বুঝতো না, কাঁচ এক্সাম্পল, এটা হচ্ছে কাঁচ। ঠিক আছে, কাঁচের একটা গ্লাস, ওকে চাপা দিয়ে মানে চাপটা করার চেষ্টা করবো তো কি হবে? ভেঙে যাবে। তাহলে ওটা ব্রিটেল ম্যাটেরিয়াল। তার মানে কি? ও যদি চ্যাপটা হয়ে যেত, যদি না ভাঙতো, তাহলে ওটা মানে কি? ইলাস্টিসিটি আছে, মানে ইলাস্টিসিটি আছে, মানে ওর চ্যাপটা যদি হয়ে যায় তাহলে ওটা বলতাম না আমরা ওটা ব্রিটেল, তখন প্লাস্টিক। আর প্লাস্টিকটা আমি ওই গ্লাসটাকে চ্যাপটা করলাম, একটা যে কোনো গ্লাস কেন নিয়ে ভাবো, একটা যে কোনো গ্লাস ভাবো, দাঁড়াও বলতে দাও আমাকে, একটা যে কোনো গ্লাস, তুমি জানো না কাঁচের গ্লাস না প্লাস্টিকের গ্লাস না মেটালের গ্লাস, ভালো করে বলছি শোনো। একই গ্লাসকে আমরা ফোর্স দিচ্ছি, ফোর্স দেওয়ার পর যদি টাক করে ভেঙে গেল, ফোর্স অ্যাপ্লাই করার সাথে সাথে ভেঙে গেল, ও কোনো ডিফর্মই হলো না, মানে ওর শেপ চেঞ্জই করলো না, তাহলে কি হবে? ব্রিটেল ম্যাটেরিয়াল। শেপ যদি চেঞ্জ না করার আগে যদি ব্রেক করে যায়, সেটা হচ্ছে কি? ব্রিটেল ম্যাটেরিয়াল।
আচ্ছা, ওকে ফোর্স দিলাম, ও শেপ চেঞ্জ করলো, কিন্তু আমি ফোর্স সরিয়ে নেওয়ার পর আগের অবস্থা আসলো না, তাহলে কি ম্যাটেরিয়াল? প্লাস্টিক ম্যাটেরিয়াল, মানে আগের অবস্থা আসলো না। ঠিক আছে, আর আমি ওকে ফোর্স দিলাম, ফোর্স দিয়ে ওর মানে শেপ চেঞ্জ করলাম, আবার ফোর্সটা সরিয়ে নিলাম, আবার আগের অবস্থা ফিরে আসলো, তাহলে কি ম্যাটেরিয়াল? বোঝাতে পারলাম এবার? তাহলে প্রথমবারে কি শেপ চেঞ্জ করলো না, তার আগে ভেঙে গেল, ব্রিটেল, মানে আমাদের ইলাস্টিসিটি একদমই নেই। তারপরটা কি, ওকে ফোর্স দিলাম, ও শেপ চেঞ্জ করলো, অথচ আগের অবস্থা আসলো না, এর ক্ষেত্রেও কিন্তু ইলাস্টিসিটি নাই। লাস্টেরটা ফোর্স দিলাম, ও শেপ চেঞ্জ করলো, ফোর্স সরিয়ে নিলাম, আগের অবস্থা ফিরে আসলো, তবে ইলাস্টিসিটি আছে। দিস ইজ ডাকটাইল ম্যাটেরিয়াল। ক্লিয়ার? শিওর? আচ্ছা, হ্যাঁ, তিনটা গ্লাস, প্লাস্টিকের গ্লাস, কাঁচের গ্লাস, স্টিলের গ্লাস, তিনটা হ্যাঁ, কাঁচের গ্লাস ভেঙে যাবে, ব্রিটেল, প্লাস্টিক গ্লাসটা চ্যাপ্টা হয়ে যাবে, আগের অবস্থা আসবে না প্লাস্টিক। আর স্টিল গ্লাসটা চ্যাপ্টা, স্টিলের গ্লাসটা তুমি একটা টাইম পর্যন্ত ফোর্স দিবা, দেখবা ফোর্সটা ভেঙে আবার আগের অবস্থা চলে আসবে। কিন্তু একটা টাইম পর্যন্ত যখন ওকে তুমি ফোর্স দিয়ে একদম চ্যাপ্টা করে দিবা, তখন ব্যাপারটা আলাদা হবে। হ্যাঁ, না প্লাস্টিক এই ইসে করলে হবে না, ওটা প্লাস্টিক অন্য কারণের জন্য হয়। করো, এটুকুনো হয়ে গেছে। প্র্যাকটিক্যাল তোমাকে নিয়ে ট্রাই করি, তোমার মাথাটা অনেক দামি মাথা, তাই না? উফ, আচ্ছা হচ্ছে। আজকে আমরা মেকানিক্স অফ ম্যাটেরিয়ালে, মেকানিক্স অফ ম্যাটেরিয়াল বা স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল বা সলিড মেকানিক্স এর মধ্যে প্রথম যেই চ্যাপ্টারটা স্টার্ট করতে যাব, কি বললাম, যেই চ্যাপ্টারটা স্টার্ট করতে হবে একদম বেসিক অধ্যায়, যেই চ্যাপ্টারটার কনসেপ্ট ক্লিয়ার না হলে টোটাল সম মম সলিড মেকানিক্স তোমরা যেই সাবজেক্টই যে নামই রাখো না কেন অধুরা থেকে যাবে। তোমাদের এক একজনের আমি একটা এক্সাম্পল দিই, কেউ কিন্তু ভুল করবে না, ঠিক আছে? এটা আমার একটা সাবজেক্ট, মনে করো শুভদীপ, না নব্বেন্দুকে দিয়ে উদাহরণ দিই, নব্বেন্দু তোকে তো উদাহরণ দিলাম বিকজ তোর আমার নামে নাম। নব্বেন্দুকে ওর বাবা বাবু করে ডাকে, মানে সম। নব্বেন্দুকর দাদা বা ভাই দিদি ওকে ভাই করে ডাকে, মানে মম। ওর যদি গার্লফ্রেন্ড থাকে, গার্লফ্রেন্ড ওকে বাবু সোনা করে ডাকে। এটা হচ্ছে কি সলিড মেকানিক্স, মানে এক একজন এক এক নামে ডাকে, কিন্তু ম্যাটেরিয়াল তো একটাই, নব্বেন্দু, তাই না? হ্যাঁ, ম্যাটেরিয়াল তো একটাই, সাবজেক্ট একটাই, ব্যাপারটা বুঝতে পারছো তো? এক একজন এক এক নামে ডাকে, যার সাথে যেমন সম্পর্ক, ঠিক আছে? সিভিলের বাচ্চারা ডাকে একে মম, সিভিল ডিপ্লোমারা, সার্ভে ডিপ্লোমা ডাকে মম, আর মেকানিক্যাল আর অটোমোবাইল ডাকে সম, আর বিটেকরা ডাকে হচ্ছে গিয়ে ড্যাড, আই মিন হচ্ছে সলিড মেকানিক্স, ঠিক আছে? ওকে, আচ্ছা চলো। তো এই চ্যাপ্টারটা হচ্ছে একদম বেসিক অধ্যায়। হ্যাঁ, এই এর আগে যেগুলো পড়েছি সব ভালো করে বুঝতে পেরেছো তোমরা? শিওর? একদম। আচ্ছা, ওই কনসেপ্টগুলো ক্লিয়ার যদি না থাকে, সম যত বড়ই তোমার মানে বুর্জ খলিফা বানায় যদি ভালো সম দিয়ে, সম পুরো বুর্জ খলিফা যদি বানায় ভালো, একদম দায়িত্ব নিয়ে বললাম বুর্জ খলিফা ধসে পড়বে ওই কনসেপ্টগুলো যদি ক্লিয়ার ভাবে না থাকে। মানে সমে যতই তুমি ট্যালেন্ট যতই দেখাও না কেন, যতই তুমি পড়ো না কেন, যতই তুমি শেখো না কেন, এই বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার যদি না রাখলে সব শেষ, সব ধ্বংস, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তোমরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে ছোটবেলায় পড়েছিলা যে লোড কি জিনিস? লোড মানে লোড কি জিনিস বলতে, লোড কত প্রকার হয়, পয়েন্ট লোড বা ইউডিএল, জিভিএল, এগুলো পড়েছিলা? পড়নি ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে? আচ্ছা, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স পড়নি। আমি আগামী দিনে যখন ইসে করাবো শেয়ার ফোর্স বেন্ডিং মুভমেন্ট বা ডিফ্লেকশন অফ বিম, তখন আমি এই জিনিসগুলো শিখিয়ে দেবো। আমি যদিও এর আগের দিন বোধহয় শুভদীপ এর আগের দিন বোধহয় একটা বেসিকটা আমি দিয়ে দিয়েছি, জানা সংকল্প লোডের যে পার্ট বেসিকটা আমি আই ডোন্ট নো, মনে নেই।
আমার সাবজেক্টে ক্লাস হয়েছিল, কিছুই হয়নি তেমন একটা। আমি বিমের কয়েকটা টাইপস অফ মানে বিম আমি কয়েকটা দেখিয়েছি, কি কি বিম হতে পারে, কি কি লোড হতে পারে, এই বেসিকগুলো দিয়েছি। আমি ক্লাস আজকের থেকে স্টার্ট করছি, ঠিক আছে? কিন্তু আজকে আর আমি লোড আর বিমের কিছু আমি বলবো না। আমি অবশ্যই বলবো লোড আর বিম আরো এক্সপ্লেন করে বোঝাবো, ঠিক আছে? প্রথম দিন না আমি হালকার উপর দিয়ে দিয়েছি, মানে ফার্স্ট আমি করেছি হালকার উপর, নাহলে সবগুলো কচু গাছে ফাঁসি দিবে, ঠিক আছে? তো এই জন্য হালকার উপর দিয়ে করেছি। আমি অবশ্যই শেয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট বা ডিফ্লেকশন অফ বিম যখন করাবো তখন একদম ডিটেলে গিয়ে আমি লোড কত প্রকার হয়, কি হয়, কেমন ভাবে লোড কাজ করে, তারপর কিভাবে বিম হয়, মানে বিম কোন ধরনের বিম কেমন ভাবে কোন জায়গাটা দরকার হয় সব বলবো, বুঝতে পারছো? সব আবার বলবো। সময় অনেক আছে, প্রচুর এক্সট্রা ক্লাস করবো, সপ্তাহে 2 দিন করে কোনোদিন ক্লাস হবে না আমাদের, প্রচুর এক্সট্রা ক্লাস হবে, প্রচুর, আনলিমিটেড। একটাই সাবজেক্ট পড়াচ্ছি তোমাদের, আর এই একটা সাবজেক্টকে এমন ভাবে তৈরি করবো যে আর আশা করি তোমাদের মানে উঁচু ক্লাসে গিয়ে কোনো সমস্যা হবেই না। দায়িত্ব নেওয়া কথা বললাম, মানে এই সাবজেক্টটার উপর দেখো আমি ইঞ্জিনিয়ারিং মেকানিক্স জায়গা পড়িয়েছি, সে এই সাবজেক্টগুলো বসতে কিন্তু কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? কেন? কারণ ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এর বেস। আর এই সাবজেক্টটা যাকেই ভালো করে বোঝাবো, দায়িত্ব নিয়ে কথাটা বললাম, যে সিভিল হোক বা মেকানিক্যাল হোক, মেকানিক্যালে যেমন থিওরি অফ মেশিন, বা সিভিলের ক্ষেত্রে হচ্ছে আরসিসি ডিজাইন বা স্টিল ডিজাইন, জীবনে কোনো সমস্যা হবে না, দায়িত্ব নিয়ে কথাটা বললাম। আর মেকানিক্যালের মানে তোমাদেরও তো, তাই না? সেম সাবজেক্ট। চলো, তো সিম্পল স্ট্রেস, সিম্পল স্ট্রেইন। সবার প্রথমে স্ট্রেস। স্ট্রেস কথার বাংলা নাম জানার কোনো প্রয়োজন নেই, তবুও বলে দিচ্ছি, পীড়ন। পীড়ন কি? পীড়ন পড়েছো কোনদিন? নাম ফার্স্ট পার শুনলা? পীড়নের জিনিস জানো না? আচ্ছা, এর আগে যা যা বলছি সবকিছু বুঝতে পেরেছো তো আজকের ক্লাসটা? শিওর তো? আমার কেন জানি না মনে হচ্ছে বলছো না, তো মনে প্রবলেম হচ্ছে মনে হচ্ছে। প্রথম ওগুলো বকবাস, দ্যাটস কল বিখ্যাত বকবাস, ঠিক আছে? কি বলবো এটাকে? প্রথম দিন বলে কি সমস্যা? হ্যাঁ, প্রথম দিন যার প্রথমে যা 9 হয় না তার 90 হয় না, মানে প্রথম দিন সমস্যা তার শেষ দিনের সমস্যা থাকবে। প্রথম দিন বলে কি সমস্যা ভাই? আমি তো এইভাবে এক্সপ্লেন করছি, বারবার চোখের দিকে চোখে তাকায় রেখে বলছি, তুমি আমার চোখের দিকে তাকায় আছো, অথচ তুমি তোমার প্রবলেম হলে বলছো না, সেটা কি মানে আমার দোষ? তুমি ইসে করছো। প্রথম দিন বলে কি সমস্যা? আমার সাথে কি তোমার এখন ম্যাচ করতে হবে যে স্যার যে ফ্লোতে যাচ্ছে আমার ফ্লোটা সেম ইসে করতে হবে? স্যার তো তোমার ফ্লোতে পড়াচ্ছে, আমি আমার ফ্লোতে পড়াচ্ছি, তাহলে তো আমি এত করে শেষ করে দিতাম। এই 20 পেজের পিডিএফ শেষ করতে আমার কতক্ষণ লাগবে? 20 মিনিটও লাগবে না। তাহলে কেন তোমার হচ্ছে না? সিম্পল জিনিস পড়ালাম, ডাকটাইল, ব্রিটেল, প্লাস্টিক, বোঝো না এগুলা? বুঝতে পেরেছো? আচ্ছা, এই ভিডিওগুলো আছে না, তাহলে রেকর্ডেড হচ্ছে, অ্যাপের মধ্যে যাবে, ঠিক আছে? তুমি যখন বুঝতে তোমার অসুবিধা হবে, তোমার যখন ইচ্ছা তখন এই ভিডিওটা চালিয়ে তুমি দেখতে পারবে বাড়িতে, ঠিক আছে? একবার দেখে যদি না হয় 10 বার দেখতে পারবে, ঠিক আছে? মোটমাট ভালো করে দেখবে, আশা করি বুঝতে পারবে, ঠিক আছে? তো চলো আমি স্ট্রেসের মধ্যে যাই। স্ট্রেস কি জিনিস? আচ্ছা, একটা ছোট্ট কথা বলি, আমি এখানটা দাঁড়িয়ে আছি না, এটা এটা কি? স্ট্রেস না, চাপ, প্রেশার। আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি যেটা দাঁড়িয়ে আছি, আমি যে এখানটা দাঁড়িয়ে আছি সেটাকে বলবো প্রেশার। আমি এখানটা যে দাঁড়িয়ে আছি, এই যে তোমরা যেখানটায় বসে আছো, তোমরা তোমাদের ওজন মানে ওয়েট, তোমরা যেখানটায় বসে আছো ওই ক্ষেত্রফল বরাবর দিচ্ছ, বা আমি যেখানে দাঁড়িয়েছি ওই ক্ষেত্রফল বরাবর দিচ্ছি। এই যে স্টাইলাস, এটা আমি এখানটায় রাখছি, এটা যতখানি লোড অথবা ফোর্স এই সারফেসটার মধ্যে দিচ্ছে, এই লোড বা ফোর্স বাই এই সারফেস এরিয়াকে আমরা বলবো প্রেসার। কি বলবো? প্রেসার। লোড বাই এরিয়া। বোঝা গেল কি হলো প্রেসার? প্রেসারটা বুঝতে পারলা? শিওর? প্রেসার কি হলো বুঝতে পারলা? মন কি এখানে আছে সবার? মন যদি থাকে তাহলে অবশ্যই বুঝতে হবে, মন না থাকলে কিন্তু বুঝতে হবে না। ওই দেখ, মন অন্য জায়গায় ছিল, এখন মনটাকে অন্য জায়গায় রাখলো, ঠিক আছে? যাই হোক,
প্রেশারটা ওই ছেলেটা একমাত্র ভালো মতন ক্লাস করছে, আমি দেখছি, আর মন দিয়ে ক্লাস করছে, বুঝতে পারছে। ঠিক আছে, প্রেশার বোঝা গেল, কি প্রেশার বোঝা গেল, যে ফোর্স বা লোড বাই এরিয়া। আমি যে ফোর্স বা লোড যেটার উপরে দিচ্ছি, যে এরিয়ার উপর, সেটাকে বলবো আমরা প্রেশার। আর এই লোড বা ফোর্স দেওয়ার পর আমার হাতের মধ্যে যে ইন্টারনাল একটা রেজিস্টিং ফোর্স অ্যাপ্লাই হচ্ছে অপোজিট ডাইরেকশনে, সেটাকে আমরা বলবো স্ট্রেস। এক্সাম্পল, আমি ছোটবেলায় মানে আগের সেমিস্টারে তোমাদেরকে পড়িয়েছিলাম যে এই একটা সারফেস আছে, সারফেসের উপর একটা ব্লক আছে, ব্লকটাকে যদি আমি ফোর্স দেই, এই যে সারফেস আছে, সারফেসের উপরে ব্লক আছে, ব্লকের উপরে আমি একটা অ্যাপ্লাইড ফোর্স দেই, তাহলে তার অপোজিট ডাইরেকশনে ফ্রিকশনাল ফোর্স কাজ করবে। বলেছিলাম গত সেমিস্টারে। ঠিক আছে, ঠিক তেমনি তোমরা এরকম ভাবে ভাবতে পারো, এরকমই ঘটনা ঘটে এই ক্ষেত্রেও। ঠিক আছে, আচ্ছা কিরকম, এটা যেমন অপোজিট ডাইরেকশনে হয়, অ্যাপ্লাইড ফোর্সের অপোজিট ডাইরেকশন ফ্রিকশনাল ফোর্স হয়, ঠিক তেমনি এই যে প্রেসারটা যেই বরাবর হচ্ছে, প্রেসার কোন বরাবর হচ্ছে, এই বরাবর আমি যেখানে দাঁড়িয়ে আছি, আর স্ট্রেস ডেভেলপ হবে কোন বরাবর, এই বরাবর, বিপরীত। আমি যে মাটির মধ্যে দাঁড়িয়েছি, হ্যাঁ ভাই ক বলতে কানাটা বুঝিস কেন, এত কেন, নর্মাল রিঅ্যাকশন এই ক্ষেত্রে আছে, ফ্রিকশনের ক্ষেত্রে। ইস এই ভগবান, না না এত এত বুঝতে চাইছ না, অনেক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এত বুঝতে হয় না, হয়েছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনেক বুঝতে হয়, কিন্তু এইসব ভুলভাল জিনিস বুঝতে হয় না। মানে তুই তো বায়োলজির সাথে ম্যাথকে অ্যাড করে দিচ্ছিস, জিওগ্রাফির সাথে ফিজিক্সকে অ্যাড করে দিচ্ছিস, হয় না হয় না, এরকম হবে না, হয় না। আচ্ছা বুঝতে পারছো? আচ্ছা, তো প্রেসার, আমি যে এখানটা ফোর্স দিচ্ছি, আমি যখন ফোর্স দিচ্ছি বা প্রেসারটা দিচ্ছি, আমার হাতের মধ্যে অপোজিট ডাইরেকশনে আরেকটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। ঠিক আছে, ঠিক অপোজিট ডাইরেকশনে, মানে আমার যে ফোর্সটাকে রেজিস্ট করছে, রেজিস্ট মানে কি, বাধা, রেজিস্ট করার অর্থ কি, বাধা, আমার অ্যাপ্লাইড ফোর্সকে কি করছে, বাধা দিচ্ছে। ঠিক আছে, সেটাই হচ্ছে কি বলা হয়, স্ট্রেস। সেটাই হচ্ছে কি, স্ট্রেস। কিন্তু সে ফোর্স কিন্তু স্ট্রেস না, ফোর্স কিন্তু স্ট্রেস না। স্ট্রেস মানে এটা যেমন লোড বাই এরিয়া, ওইটাও লোড বাই এরিয়া ভাই, ওটাও কিন্তু লোড বাই এরিয়া, পার্থক্য এটাই। হ্যাঁ একদম ঠিক, দুটোই একই হলো। আমি দেওয়ালটাকে ধাক্কা দিচ্ছি, দেওয়ালটা আমাকে ধাক্কা দিচ্ছে, দেওয়াল আমাকে যে বলটা দিচ্ছে মানে ধাক্কাটা দিচ্ছে, ও যে ফোর্স দিচ্ছে, আমি যে ফোর্স দিচ্ছি, দুটা কি এক জিনিস? হইতে পারে দুটো সমান ইকুয়াল, তাই তো? আমি ছোটবেলায় পড়ছিলাম তো নিউটনের থার্ড ল, প্রত্যেকটা সমানের বিপরীত প্রত্যেকটা সমান, মানে দেওয়ালকে আমি যদি ধাক্কা দিই, দেওয়াল সমানই আমার ধাক্কা দিবে। পড়ছিলাম তো দেওয়াল ভাই কিভাবে ধাক্কা দেয়, হ্যাঁ প্রতিক্রিয়া, প্রতিক্রিয়া মানে রিয়াকশন। ঠিক আছে, ঠিক তেমনি এই জায়গাটাও এই ঘটনাটাই ঘটে, বুঝলা? এই জায়গাটা কি হয়, সেম ঘটনাটাই ঘটে। এই যে লোডটা পড়ছে, এই লোডটা বাইরের অ্যাপ্লাইড লোড পড়ছে, অ্যাপ্লাইড লোড, যে লোডটা আমি দাঁড়িয়ে আছি বা তোমরা বসে আছো, ওই লোডটা হচ্ছে এই লোডটা। আচ্ছা, তো চলো, তো কি বললাম, স্ট্রেসের ক্ষেত্রে যে ইন্টারনালি রেজিস্টিং ফোর্স অ্যাপ্লাই হয়, এই যে রেজিস্টিং ফোর্স বা লোড ইন্টারনালি, কিন্তু এটা হ্যাঁ যেটা অ্যাপ্লাই হয় মানে পার ইউনিট এরিয়ার উপর, সেটাই হচ্ছে কি স্ট্রেস। আচ্ছা, আমি এই একটা বই আছে, এই একটা বই আছে, বইয়ের উপরে আমি ফোর্স দিচ্ছি, বইয়ের উপরে ফোর্স দিচ্ছি, এই যে বইটা দেখছো, যেই এরিয়ার উপরে ফোর্স দিচ্ছে, যেই এরিয়ার উপরে ফোর্স দিচ্ছে, অ্যাপ্লাইড ফোর্সটা যেটার উপর দিচ্ছে, সেটা হচ্ছে কি বলে এটাকে, কি বলে, প্রেসার। মনটা অন্য জায়গায় না, এই জায়গায়। ঠিক আছে, আর আমি এবার ফোর্স দেওয়ার পর
এর মধ্যে একটা ইন্টারনালি ফোর্স রেজিস্ট করছে, বাধা দিচ্ছে। ঠিক এই বরাবরই তো, আমি দেওয়ালে যে বরাবর ঘুষি মারবো, দেওয়ালে তো ওই বরাবরই আমার ঘুষি মারবে, নাকি অন্য জায়গা থেকে আমি এই পাশে দেওয়ালে ঘুষি মারবো, এই পাশে দেওয়ালে আমাকে ঠিক করে ঘুষি মারবে, নাকি এরকম হবে? হবে না। যেখানে ঘুষি মারবে ওই জায়গায় আমার ঘুষি মারবে পাল্টা। ঠিক আছে, তাহলে ঠিক এই বরাবরই আমাকে ঘুষি মারবে, মানে এই বরাবরই ফোর্সটা আবার অ্যাপ্লাই করবে ভিতর দিক থেকে। তাহলে ওই ফোর্সটাকে আমরা কি বলবো? স্ট্রেস। ওই এরিয়ার সাপেক্ষে, ওই এরিয়ার সাপেক্ষে এটাকে কি বলবো? স্ট্রেস। তোমরা দুজন কিছু বোঝো নাই, বলো। তোমরা দুজন এই জায়গাটা বোঝো নাই, বলো। হ্যাঁ, তুমি ভালো বোঝো না, আমি ওর কথা বলছি না, তুমি ভালো বোঝো, বুঝছো কি? বোঝো নাই? আমি আরেকবার 100 বার বুঝাবো ভাই, প্লিজ। এখানে অন্য কারোর কথা মনে করো না, এখানটা শুধু তুমি খালি বোর্ডের কথা মনে করো, মানে বোর্ডটাই ফলো করো। আরেকটা অন্যভাবে বুঝাই না, এটা আর বুঝাবো না। আচ্ছা, স্টাইলাস বা তোমার হাতের পেনটা দাও, এটা আরো ভালো বুঝবা। পেন এটা আছে, একটা ম্যাটেরিয়াল। এই ম্যাটেরিয়ালটাকে আমরা যদি লঙ্গিচুনাল বরাবর, লঙ্গিচুডিনাল মানে কি? অনুদৈর্ঘ্য, অনুদৈর্ঘ্য বরাবর যদি টানি, আমি যে ফোর্সটা যে দিচ্ছি, এই যে ফোর্সটা দিচ্ছি, কি বললাম? এই যে ফোর্সটা দিচ্ছি, এই ক্রস সেকশন এরিয়া বরাবর এই যে ফোর্সটা দিচ্ছি, এটাকে বলবো প্রেসার। মানে টেনে এটা বড় করার চেষ্টা করছি, মানে প্রেসার দিচ্ছি, প্রেসার দিয়ে বড় করার চেষ্টা করব, রাইট? আর আমি যে ফোর্সটা দিয়ে একে বড় করার চেষ্টা করছি, ঠিক আছে, এই চেষ্টার জন্য ওর ভেতরে যেই ফোর্সটা ডেভেলপ হবে, সেই ফোর্সটাই এই ক্রস সেকশন এরিয়া বরাবর, ওটাকে বলা হবে কি? স্ট্রেস। কথাটা বুঝলা? তোমার পাশে অনির্বাণ বসে আছে। অনির্বাণ তোমাকে ধাক্কা দিচ্ছে, ঠিক আছে? তোমাকে ধাক্কা দিচ্ছে তোমার সাপেক্ষে, মানে তোমার সাপেক্ষে, তুমি মানে হচ্ছে কি এরিয়া, তোমার সাপেক্ষে অনির্বাণের ধাক্কাটা হচ্ছে কি প্রেসার। আর অনির্বাণ ধাক্কা দিলে তুমি তো বসে থাকবে না, তুমি ওকে ধাক্কা দিবা। তো সেটা হচ্ছে অনির্বাণের সাপেক্ষে তোমাকে বলা হবে কি? কি বলা হবে? এরকম ঠোঁট দেখা দাও, স্ট্রেস। কঠিন লাগছে কি এই জিনিসটা? কি কঠিন জিনিস বুঝালাম? হ্যাঁ, অসুবিধা হবে না। দেখো ভাই, সিম্পল কথা বলি, ক্লাসে মন দিয়ে যদি ক্লাস করো তাহলে অবশ্যই সব বুঝবা, মন না দিলে কিন্তু কিছু বুঝবা না, নিজে সময় নষ্ট করবা। না, এরকম তো আমি বলিনি কিছু, এইরকম মারলে এরকম মারবে, আমি এরকম কিছু তো। আবার একটা উদাহরণ দিচ্ছি, তাহলে মারামারি দিয়ে কইছে না। ছবি আঁকিয়ে দেখাবো, একটা ছবি এঁকে দেখাবো। ভালো করে ছবি এঁকে দেখাচ্ছি, দেখো। এই একটা বডি আছে, বডিটাকে একটা মনে করে ফিক্সড, এটা একটা ফিক্সড বডি আছে, হ্যাঁ, ঠিক আছে। একে আমরা এই বরাবর টানলাম, এই বডিটার ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে এটা, ওকে? এটা তো ক্রস সেকশনাল এরিয়া, মানে এটার যদি এটা এ হয়, এটাও এ, মানে এটার এরিয়া কত? এটার, হ্যাঁ, এটা একটা বাহু যদি এ হয়, আরেকটা বাহু যদি এ হয়, তাহলে এটার এরিয়া কত? এ স্কয়ার। এটা কি সম্পূর্ণ এরিয়াটা এ স্কয়ার হয়ে যাবে। একটা বর্গক্ষেত্রের এরিয়া কি হয়? বাহু গুণন বাহু। কি জানো তো, খালি মাথায় রাখবে না, জানো এটা? জানতে হবে এটা। তুমি আয়তক্ষেত্রের বর্গক্ষেত্রের বাহু ক্ষেত্রফল পরিসীমা এগুলো জানো না? ফর্মুলা জানো না? জানতে হবে, এগুলো জানতে হবে। এগুলো মোবাইলের কনভার্টার আছে, ক্যালকুলেটরের পাশে কনভার্টার। আচ্ছা, আমি যে দেখাবো একদিন, যেদিন দেখাবো সেদিন বুঝে যাবা।
এই বর্গক্ষেত্রে কিভাবে কিভাবে ক্ষেত্রফল বের করে, আয়তক্ষেত্রে কিভাবে ক্ষেত্রফল বের করে। দেখো এগুলো তো একটা 5-6 জিনিস, সেই জিনিসটা এখন বোঝাতে গেলে আমার হাস্যকর ব্যাপারটা হয়ে যাবে, আমি এখানটা ক্লাসের মধ্যে তো আমি বোঝাতে পারবো না। তো যাই হোক, এটা মুখস্থ করে নাও তুমি, তোমার ক্ষেত্রে তুমি মুখস্থ করো, তাই তো মুখস্থই করো। ক্রস সেকশনাল এরিয়া এ স্কোয়ার। আচ্ছা, এই তোমরা কি বুঝতে পারছো তো তোমরা তিনজন? আচ্ছা, এই এরিয়ার উপর এই যে আমি ফোর্সটা অ্যাপ্লাই করলাম না, ফোর্সটা যে অ্যাপ্লাই করলাম, ঠিক আছে, এই ফোর্সটা এই এরিয়ার সাপেক্ষে কি বলা হবে, কি বলা হবে? এরিয়ার সাপেক্ষে, এরিয়ার সাপেক্ষে এই ফোর্সটাকে বলা হবে প্রেসার। প্রেসার। আর মানে এই দিক থেকে টানছি আমি না, টানছি তো, তাহলে এই এরিয়ার সাপেক্ষে এই ফোর্সটাকে বলা হবে প্রেসার। আর এটা কি করবে, ঠিক অপোজিট ডাইরেকশনে আরেকটা ফোর্স অ্যাপ্লাই হবে। আমি এই ফোর্সটা ছেড়ে দেওয়ার পর তো আগের অবস্থা মনে করে ফিরে আসবে, তাই না? আসবে তো। তাহলে এই ফোর্সটা কোন বরাবর হবে? অবশ্যই এই বরাবর, এই বরাবর হবে, তাই তো? বা আমি একে টানছি, আমাদের একটা বল বাধা দিচ্ছে না, কি দিচ্ছে তো, দিবে তো নাকি দিবে না, ছেড়ে দিবে, যা লেগে যা। মানে এর গার্লফ্রেন্ডকে আরেকটা বয়ফ্রেন্ড মানে ছেলে এসে নিয়ে যাচ্ছে, আরেকটা বয়ফ্রেন্ডকে চুপ করে বসে থাকবে, হাতটা ধরে রাখবে না, পাও টানবে না, ঠিক আছে? আরেকটা এক্সটার্নাল বয়ফ্রেন্ড যেটা, ওটা গার্লফ্রেন্ডকে নেওয়ার চেষ্টা করছে, মানে গার্লফ্রেন্ডটা মানে হচ্ছে এই ম্যাটেরিয়ালটা ধরতে পারো বা এই জিনিসটা, ঠিক আছে? আর আরেকটা বয়ফ্রেন্ড কি করছে, এই যে এটা হচ্ছে একটা বয়ফ্রেন্ড, আর এটা হচ্ছে একটা বয়ফ্রেন্ড, মাঝখানে গার্লফ্রেন্ড হচ্ছে এই যে এটা, ঠিক আছে? এই গার্লফ্রেন্ডটাকে ছেলেটা এক্সটার্নাল একটা বয়ফ্রেন্ড এসে ছেড়ে নেওয়ার চেষ্টা করছে, আলটিমেটলি কিন্তু কিছু করতে পারবে না। হ্যাঁ, ছেড়ে নেওয়ার চেষ্টা করলো, অনেক পটানোর চেষ্টা করলো, চ্যাটিং করলো, অনেক কিছু করলো, পারলো না। তারপর শেষ পর্যন্ত মানে হতাশা হয়ে ছাড়িয়ে দিল। যখন ছাড়িয়ে দেবো তখন কি বয়ফ্রেন্ডকে চুপ করে বসতে পারবে? ঠিক টুক করে টানিয়ে দিবে, ঠিক আছে? এই গার্লফ্রেন্ডের সাপেক্ষে, মানে এই গার্লফ্রেন্ডের এরিয়া সাপেক্ষে এই বয়ফ্রেন্ডের যে ফোর্সটা, সেটাকে বলবো আমরা কি? প্রেসার। প্রেসার কি বুঝতে পারছো? আর এই গার্লফ্রেন্ডের এরিয়ার সাপেক্ষে এই বয়ফ্রেন্ডের যে ফোর্সটাকে আমরা কি বলবো? স্ট্রেস। দেখো তো অনন্যা কি সুন্দর বুঝে যাচ্ছে, কতটা এক্সপিরিয়েন্স, বুঝলে তো? তাহলে এই জিনিসটা তো লিখলাম, এটাই তো লেখা আছে F/A বা P/A, তাই না? হচ্ছে পি কি লেখা আছে? পি, ফোর্স অ্যাক্টিং অন দ্য বডি, এ ফোর্স অ্যাক্টিং দ্য বডি, এখানে একটু হালকা করে লিখেই লাগতো ইন্টারনালি ফোর্স হুইচ রেজিস্ট টু অ্যাপ্লাইড ফোর্স, ঠিক আছে? আর এটা কি? ক্রস সেকশন এরিয়া অফ বডি। আচ্ছা, এটুকুনি ক্লিয়ার ভাই? তোমার ক্লিয়ার হচ্ছে? শিওর 100%? হ্যাঁ স্যার, হ্যাঁ অবভিয়াসলি, কেন থাকবে না, সব দিব, এটা কিছুই না, এর থেকে আরো অ্যাডভান্স নোট যাবে, ঠিক আছে? আর দিয়ে দিব, কোনো অসুবিধা নেই, অত অত টেনশন করো না, তো যেটা বুঝাচ্ছি সেটা বোঝো। এটা যদি ভালো করে ব্রেনে যদি দিমাগে বুঝিয়ে দিতে পারো, হ্যাঁ আজকে বাড়িতে গিয়ে জাস্ট বেশিক্ষণ না, একটুখানি পড়তে হবে, অল্প, হ্যাঁ, তাহলেই হয়ে যাবে কাজ। ওকে ভাই, এইটুকুনি বুঝাতে গিয়ে আমার এতক্ষণ সময় লেগে গেল, তাহলে আমি আর আগেও কি হবে? আচ্ছা নেক্সট, না না না, আচ্ছা চলো। আচ্ছা, ডাইরেক্ট স্ট্রেস, ডাইরেক্ট স্ট্রেস। তো চলো, ডাইরেক্ট স্ট্রেস, ডাইরেক্ট স্ট্রেস কি ছিল? ডাইরেক্ট আর শিয়ার। আচ্ছা, আমি এখানটায় না, এই জায়গাটা না বুঝিয়ে
আমি একটা ছবি দেখাচ্ছি, ছবিটা তোমরা ভালো মতন বুঝতে পারো। দেখতে পাচ্ছ ছবিটা? একটু হেজি হেজি হয়ে যাচ্ছে। আচ্ছা, ডাইরেক্ট স্ট্রেস কথার অর্থ হচ্ছে আমরা এই বস্তুটাকে এইভাবে ফোর্স দিচ্ছি বা এইভাবে ফোর্স দিচ্ছি। যদি এভাবে দিই এটাকে কি বলবো? কম্প্রেশন। আর এইভাবে যদি করি এটাকে কি বলবো? টেনশন। কি বললাম? যখন আমরা ফোর্স দুটো একই দিকে অ্যাপ্লাই করব তখন সেটাকে বলবো কি? তখন কি হবে? কম্প্রেশন। আর যখন উল্টা দিকে ফোর্স অ্যাপ্লাই হবে তো কি বলবো? টেনশন। বোঝা গেল? আচ্ছা, তো ডাইরেক্ট স্ট্রেস কখন ডেভেলপ হবে? যখন ফোর্স দুটো একই দিকে ডেভেলপ হবে নয়তো গিয়ে উল্টা দিকে ডেভেলপ হবে, তখন যে স্ট্রেসটা ডেভেলপ হবে সেটাকে আমরা বলবো ডাইরেক্ট স্ট্রেস। এক্সাম্পল ভালো করে দেখো। এই হচ্ছে একটা ম্যাটেরিয়াল আছে, একটা ম্যাটেরিয়াল আছে। ম্যাটেরিয়ালটাকে যদি আমরা এইভাবে যদি টানি, ঠিক অপোজিট ডাইরেকশন টানছি না, তাহলে এই ম্যাটেরিয়ালটার মধ্যে যে স্ট্রেস ডেভেলপ হবে সেটাকে কি বলবো? ডাইরেক্ট স্ট্রেস। অথবা এইভাবে না করে আমরা যদি এরকম ম্যাটেরিয়াল আছে, আমরা যদি অপোজিট ডাইরেকশনে এইভাবে ফোর্স যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা কি বলবো? ডাইরেক্ট স্ট্রেস। বুঝতে পারছো? এটা অপোজিট ডাইরেকশনে হতে পারে, সেম ডাইরেকশনে হতে পারে। আর ডাইরেকশন মানে কি? ডাইরেকশন তো দুটোর ক্ষেত্রেই আলাদা, এটাও আলাদা, এটাও ওইভাবে চলে যাচ্ছে, এটাও ওইভাবে চলে যাচ্ছে। মানে মেন ব্যাপারটা হচ্ছে মানে দুটার দিকে আর দুটার বিপরীত দিকে। ঠিক আছে? তাহলে কি হবে? এই ক্রস সেকশনেও এরিয়া বরাবর স্ট্রেস ডেভেলপ হবে, এখানেও স্ট্রেস ডেভেলপ হবে। আর এই স্ট্রেসটাকে কি বলবো আমরা? ডাইরেক্ট স্ট্রেস। শিয়ার স্ট্রেস কি আছে এগুলো আমি বলছি, একটু দাঁড়াও, 1 সেকেন্ড ধৈর্য। আচ্ছা, এই দেখো স্ট্রেস, এই যে স্ট্রেস, স্ট্রেসের ভাগ, স্ট্রেসের ভাগ কি কি আছে? কম্প্রেশন, টেনশন। এই যে কম্প্রেশন টেনশন এই দুটা কোন স্ট্রেসের পার্ট? কোন স্ট্রেস? হ্যাঁ, ডাইরেক্ট স্ট্রেস। একদম ঠিক, ঠিক আছে? ওকে, তবে এটা বোঝা গেল। দেখো সেম আমি একটু আগে যেটা করালাম ওটাই কিন্তু দেখাচ্ছে। এই দেখো কম্প্রেশন কোন দিকে হবে? দুটো সেম দিকে। এটা করে চারটা হবে কম্প্রেশন, সংকোচন। কম্প্রেশন কথা অর্থ কি? সংকোচন, তাই তো? কম্প্রেশন কথা অর্থ কি? সংকোচন। আমরা একই ডাইরেকশন দুটো ফোর্স যদি অ্যাপ্লাই করি তাহলে কি হবে? সংকোচিত হবে, ছোট হবে, এটাকে বলবো কম্প্রেশন। ওকে, আর এটা কি বলবো? টেনশন। মানে উল্টা দিকে যদি টানি কি হবে? লম্বা হবে, বড় হবে, তো টান পড়বে, টান, এটা আমার টান পড়বে, এটাকে কি বলবো? টেনশন। আচ্ছা হয়েছে? আচ্ছা, এখন এই যে বডিটা যেটা দেখছো, হ্যাঁ, এই বডিটার মধ্যে আমি যদি বেশি বড় হয়ে গেছে, এটা দেখছো, হ্যাঁ, পেন, আমি একে যদি ফোর্স দেই, হ্যাঁ, কি দিলাম তো, এর ফলে কি হবে? ও দেখবে না, আবার সেই লিখে আগের অবস্থা ফিরে আসলো। প্রথমে ফোর্স দিলাম, দেখলো, আগের অবস্থায় ফিরে আসলো। আসলে তো স্ট্রেস তো জানোই কি, ভিতর থেকে যে ফোর্স অ্যাপ্লাই করে সেটা, যেই স্ট্রেসের জন্য ও আবার আগের অবস্থায় ফিরে আসলো, অবশ্যই স্ট্রেসের জন্যই তো আগের অবস্থায় ফিরে আসে, তাই না? আচ্ছা, আমি ওকে ফোর্সটা যে অ্যাপ্লাই করলাম বাইরে থেকে, এক্সটার্নাল ফোর্স, এই ফোর্সটা অ্যাপ্লাই করার পর ও আবার আগের অবস্থায় ফিরে আসলো। এটা কি, এটা কি বরাবর করছি? ওকে, ও লেন্থের মাঝখানে একদম সেন্টার বরাবর করছি অ্যাপ্লাইটা। অ্যাপ্লাই করার পর ও বেন্ড হলো, বেন্ড হলো, বেন্ড কথা অর্থ কি? বাঁকা,
বেন্ড হলো, বেন্ড হওয়ার পর আবার ফোর্সটা যেই সরে গেলে এর অবস্থা ফিরে আসলো। মানে কি জন্য আসলো? স্ট্রেসের জন্য আসলো। যেই স্ট্রেসের জন্য বাঁকার পর মানে বেন্ডিং হওয়ার পর আবার আগের অবস্থা চলে আসলো, সেই স্ট্রেসটা গুলো আমার বেন্ডিং স্ট্রেস। মেটালও হবে। কোনটা? নাই নাই। আর এটাতে আমি একটা উদাহরণ দিলাম, ঠিক আছে? অ্যাকচুয়ালি এরকম ইস্যু নেই, মানে প্লাস্টিকেরও না ইলাস্টিসিটি আছে, খুব সামান্য, খুবই সামান্য, ঠিক আছে? আচ্ছা, বেন্ডিং হয়ে গেল। তারপরে টর্শন। টর্শন দেখো, এটা এটা এটাকে আমি এভাবে ঘুরাই, তো এটা এভাবে ঘুরাবো, কি হবে? বেরিয়ে যাবে, ঠিক আছে? দুটাকে আমি যদি এভাবে ঘুরাই, ঠিক তেমনি এটাকে আমি এভাবে ঘুরাই, তো এটাকে আমি এভাবে ঘুরাবো, তো কি হবে? রাবার, রাবার খেতে ভালো ঘুরানো সম্ভব, জানো তো? এ একদম বেরিয়ে যাবে। মনে করো অনন্যাকে আমি এখানে নিয়ে আসলাম, আমি আর শুভদীপ ওর ঠ্যাংটা ধরলো, আমি ওর মাথাটা ধরলাম। শুভদীপ ঠ্যাংটা উল্টা দিকে ঘুরে, আমি ওর মাথাটা উল্টা করে ঘুরে, কি হবে? মাথাটা পিছন দিকে চলে গেল, ঠ্যাংটাকে সামনে দিকে ঘুরে থাকলো। দেখাবো, প্র্যাকটিক্যাল দেখাবো। আমি দেখাই দিই হাতটা দিয়ে, ঠিক আছে? দাঁড়ানো, দেখাই দিই হাত লাগবে। আচ্ছা, তাহলে হয়ে গেল টর্শন। আরেকটা হচ্ছে কি শিয়ার। কি শিয়ার? যেমন গার্লফ্রেন্ডকে সবার সাথে শেয়ার করিস না, কিন্তু এখানে পড়তে বেলা শেয়ার করতে হবে, ঠিক আছে? খাওয়াটা শেয়ার করিস, তাই তো সবাই? কি নব্বেন্দু হাসিস কেন রে? ব্যাপার কি তোর? না, এগুলো করা যাবে না। আচ্ছা, এই বইটাকে দেখছো? দেখছো? আচ্ছা, আমি রিজিড সর্বপ্রথম বলছিলাম না, রিজিড কি বলছিলাম? যেখানে ধাক্কা দেই না কেন, যেখানে ফোর্স দেই না কেন, ওই ফোর্সটা চারিদিকে অ্যাপ্লাইড হয়ে যাবে, বলছিলাম এই কথাটা, বলছিলাম তো? আচ্ছা, ঠিক তেমনি এই যে ফোর্সটা যে অ্যাপ্লাই করছি এই বইটার ক্ষেত্রে, দেখো অ্যাপ্লাই করলাম, কি হচ্ছে? নিচে সারফেসটা একদিকে থাকছে, উপর দিকটা ইসে হয়ে যাচ্ছে না, হেলে যাচ্ছে না, হচ্ছে তো? এটাকে, এই ঘটনাকে বলে শিয়ার। এটাকে বলে কি? শিয়ার। SHEAR, শিয়ার, নট শেয়ার, শিয়ার। বুঝলা? ঠিক আছে? যদি বডিটা রিজিড হতো, আমি যদি একটা ফোর্স করতাম, এই বডিটা কিন্তু এগিয়ে যেত। আর এই বডিটা কে আমি ফোর্স দেওয়ার পর বডি দেখো, দেখো নিচের যে পার্টটা, নিচে সবার নিচে যে তলটা, ওটা কিন্তু ফিক্সড আছে, যত উপর দিয়ে ঘুরছে তত বেঁকে যাচ্ছে, ঠিক আছে? যাচ্ছে তো? নিচের তলটা এখন কোনো রকম মুভমেন্ট হয়নি, কিন্তু নিচের তলে উপরের তলটা হয়ে গেছে, ঠিক আছে? মানে এখানটাই দেখো আছে, এখানটা আমি ছবি আঁকাই, এই হচ্ছে একটা বডি আছে, এখানে ফোর্স দিলাম, হ্যাঁ, এই জায়গাটা সেম থাকবে, মাঝখান থেকে এরকম হবে, বুঝলা? নিচের তলটা আবার সেম থাকবে সারফেসের সাথে, নিচের তলটা যেটা আছে না সারফেস, সেম থাকবে, চেঞ্জটা হলো কোথায়? মাথায়, ঠিক আছে? যদি এই জিনিসটা যদি আমি এইভাবে না করে যদি এরকম করতাম, এই বরাবর যদি ফোর্স দিতাম, তাহলে কি হতো? এরকম হতো না? এটা এই রকম ঘটনাকে বলবো আমরা কি? শিয়ার। ওকে, শিয়ার স্ট্রেস, বেন্ডিং স্ট্রেস, এগুলো আমাদের সবার লাগবে, সিভিল, মেকানিক্যাল, অটোমোবাইল, সার্ভিস সবার লাগবে, কিন্তু এগুলো কিন্তু করাবো আমি, ঠিক আছে? এইটা কিন্তু এইটুকুনি পার্ট নিয়ে একটা গোটা চ্যাপ্টার থাকবে আমাদের আগামী দিনে, এইটুকুনি পার্ট নিয়ে একটা গোটা চ্যাপ্টার থাকবে। ব্যাপারটা বুঝতে পারছো? ব্যাপারটা ইজি হিসেবে নিও না। বেন্ডিং, শিয়ার এই সম্পর্কে ভালো করে বুঝছো তো? একদম ভালো করে বুঝছো তো জিনিসটা কেমন কি হয়? হ্যাঁ, আচ্ছা, এটুকু হয়েছে বোঝা? এরপর কি থাকবে? কি আছে? স্ট্রেন।
কি হবে? স্ট্রেইন। সব ঠিক গেলাম রে, তাদের কত লাগবে? স্ট্রেন কি বলো তো? স্ট্রেন কি জিনিস? স্ট্রেন কি জিনিস তোমরা বলো তিনজন। আইডিয়া নেই, ভুলে গেছো, বলছিল তো। স্টেইন তোমরা পারবা। বাংলা ভাষায় যেটাকে বলা হয় বিকৃতি, কোনদিন প্রয়োজন হবে না বাংলাটা, তাও আমি বলে দিলাম বিকৃতি, কারণ তোমরা বাঙালি। সবসময় বলতে পারবো না, কারণ সব বাংলা মানে ইংলিশের বাংলা মানে তো আমি নিজেই জানি না সব, ঠিক আছে, কারণ আমি নিজেই বাংলাতে পড়ি নেই, বুঝতে পারলাম? আচ্ছা, তো স্ট্রেইনটা কি জিনিস? এই একটা বডি দেখতে পাচ্ছ, ম্যাটেরিয়াল দেখতে পাচ্ছ, একে দুই দিক বরাবর টানা হলো। কি হলো? দুই দিক বরাবর টানা হলো। টানার পর দেখা গেল ওই ম্যাটেরিয়ালটা এতখানি দৈর্ঘ্য বৃদ্ধি হয়ে গেছে। বুঝলা? বুঝলা? এর অরিজিনাল লেন্থ কি? লেন্থ মানে কি? দৈর্ঘ্য। লেন্থ মানে কি? দৈর্ঘ্য। ওর অরিজিনাল দৈর্ঘ্য বা লেন্থ এটা, দেখো দেখতে পাচ্ছ, এটাকে যদি আমি টানি, টানার পর ওর দৈর্ঘ্য এতখানি বৃদ্ধি পেয়ে এতখানি হলো। কি হলো? দৈর্ঘ্যটা বৃদ্ধি পেয়ে এতখানি বাড়লো। আগের দৈর্ঘ্য তো এটা ছিলই, এখন বৃদ্ধি পেয়ে কি হলো? ঠিক আছে। আচ্ছা, স্ট্রেইন, স্ট্রেইন যেটাকে আমরা এপস আইলন দ্বারা প্রকাশ করি। স্ট্রেসকে কি দ্বারা প্রকাশ করি? কি ছিল এখানটায়? স্ট্রেসকে কি দ্বারা প্রকাশ করা হয়? সিগমা। আর স্ট্রেইনকে কি দ্বারা প্রকাশ করা হয়? এপসাইলন। কি? এপসাইলন। তাহলে স্ট্রেনকে আমরা কি এখন বলবো? ফোর্স অ্যাপ্লাই করার পর ওর যতখানি দৈর্ঘ্য বৃদ্ধি পেল, মানে এটা ডেল্টা এল, ডেল্টা এল বাই আগের যে দৈর্ঘ্য যেটা ছিল সেটা, মানে এল। তাহলে কি বুঝলাম? ফোর্স অ্যাপ্লাই করার পর যেটা বৃদ্ধি পেল সেটা বাই আগের দৈর্ঘ্য, এটাকে কি বলা হয়? এই দুটো রেশিও মানে অনুপাত, এই দুটাকে কি বলা হয়? স্ট্রেন। বোঝা গেল? কতখানি দৈর্ঘ্য বৃদ্ধি পেল সেটা বাই আগের দৈর্ঘ্যটা, আগের লেন্থটা, এর রেশিওকে কি বলা হয়? স্ট্রেন, মানে বিকৃতি। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে এই জায়গাটা? শিওর কি অনির্বাণ? দেখো এই জায়গাটা কোনো অসুবিধা নেই তো? শিওর? বুঝলাম? এই জিনিসটা তো টানলে তো বড় হবেই। যদি বড় হয়, যদি বড় হয়, তাহলে এই যে দৈর্ঘ্য যতখানি বৃদ্ধি পেল সেটা বাই এর আগে যে দৈর্ঘ্য সেটা, এই দুটোর অনুপাত, অনুপাত সমানুপাত তো বোঝোই, এই দুটোর অনুপাত মানে এইটা বাই এইটা, এটাকে বলা হয় কি? স্ট্রেইন, মানে এপসাইলন, মানে বিকৃতি। বোঝা গেল? আচ্ছা, বুঝছে? এখন তো আমার বুঝাতে বইটা আরো খারাপ হবে রে। অনির্বাণ, এই যে সংকল্প, আরো আমার এখন হায়ার ডিজাইন খুলবে। স্ট্রেসের কেসটা করব না। এই আমি আর কথা বলতে দেওয়া যায়। আরে দিয়ে দিব, সার্টিফিকেট চালিয়ে দিয়ে দিব, নোট দিয়ে দিব, এত কষ্ট করে করতে হবে না তোমাকে। হুম, আচ্ছা চলো
এটা হচ্ছে যেটা তোমরা দেখছো, এই জিনিসটা যেটা দেখছো, এটাকে বলা হয় স্ট্রেস স্ট্রেন আইডিয়াল স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম ফর মাইল্ড স্টিল। মোস্ট ইম্পর্টেন্ট, স্টার্ট টু দি পাওয়ার ইনফিনিটি। মানে তোমাদের যে কোনো পরীক্ষা, মানে সেমিস্টারের পরীক্ষা টরীক্ষা যখন হবে, যে কোনো কিছুর জন্য এই ডায়াগ্রামটা মোস্ট ইম্পর্টেন্ট, বা চাকরির পরীক্ষার জন্য এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, স্টার্ট টু দি পাওয়ার ইনফিনিটি। মাইল্ড স্টিলের ক্ষেত্রে, মাইল্ড স্টিল মানে বোঝো, স্টিল স্টিল, ঠিক আছে। মাইল্ড স্টিলের ক্ষেত্রে কি ডায়াগ্রাম হবে? স্ট্রেস স্ট্রেন। দেখো স্ট্রেস আর স্ট্রেন, এই ডায়াগ্রামটা কি হবে? মানে ডায়াগ্রাম কথাবার্তা কি লেখচিত্র জানোই ভালো করে, ঠিক আছে। প্রথমে এখান থেকে স্টার্ট হলো ডায়াগ্রামটা, দিয়ে প্রথমে একটা এই জায়গায় একটা জিনিস দেয়নি, এই জায়গায় একটা পয়েন্ট থাকবে। হ্যাঁ, দিয়েছে দিয়েছে, দেখো এখান থেকে ডায়াগ্রামটা উঠলো, উঠে এই জায়গাটা গেল, এটাকে বলা হয়, এই পয়েন্টটাকে বলা হয় প্রপোর্শনাল লিমিট, লেখাতে লিমিট অফ প্রপোর্শনালিটি, বা বলা হয় প্রপোর্শনাল লিমিট। তারপরে এই যে জায়গাটা, এই জায়গাটাকে বলা হয় ইলাস্টিক লিমিট, ঠিক আছে। এই জায়গাটা বলা হয় আপার ইল্ড পয়েন্ট, ঠিক আছে। এটা হচ্ছে লোয়ার ইল্ড পয়েন্ট, ঠিক আছে। এটা হচ্ছে আলটিমেট স্ট্রেস জোন বা ম্যাক্সিমাম স্ট্রেস জোন, আলটিমেট বা ম্যাক্সিমাম স্ট্রেস জোন। আর এটাকে বলা হয় ফেলিওর বা ব্রেকিং স্ট্রেস জোন, বা ব্রেকিং পয়েন্ট, বা স্ট্রেস ফেলিওর পয়েন্ট, ঠিক আছে। ফেলিওর পয়েন্ট বা ব্রেকিং পয়েন্ট লিখতে পারো। এটা আলটিমেট স্ট্রেস বা ম্যাক্সিমাম স্ট্রেস, ম্যাক্সিমাম স্ট্রেস, ঠিক আছে। আচ্ছা, এই ডায়াগ্রামটা না আমি যদি বোঝাতে যাই এই মোমেন্টে, তোমাদের আগে একবার পড়ে আসতে হবে। আমি এই ডায়াগ্রামটা অবশ্যই বলবো, ডায়াগ্রামটা খুব ইম্পর্টেন্ট। দেখো এই ডায়াগ্রামটা কিসের জন্য আমরা করলাম বলতো? এটা মাইল্ড স্টিলের জন্য, ওকে। এটা মাইল্ড স্টিলের জন্য। এই ডায়াগ্রামটা শুধু মাইল্ড স্টিলের জন্য আমরা করবো না, আরো অনেক কিছুর জন্য করবো। প্লাস্টিকের জন্য এই ডায়াগ্রামটা হয়, প্লাস্টিকের জন্য। আমি তোমাকে এই বইটা থেকে দেখাচ্ছি, ভালো করে দেখবা। সবাইকে দেখাবো আস্তে আস্তে। এই দেখো স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম, ঠিক আছে। এক একটা ক্ষেত্রে দেখো, ইলাস্টোপ্লাস্টিক ক্ষেত্রে একটা, পারফেক্টলি প্লাস্টিকের ক্ষেত্রে একটা, ঠিক আছে। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা। এই দেখো এই সেম ডায়াগ্রাম, এক একটা ক্ষেত্রে এক একটা। কাস্ট আয়রনের ক্ষেত্রে একটা, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে একটা, মাইল্ড স্টিলের ক্ষেত্রে একটা, উডের ক্ষেত্রে একটা, উড মানে কাঠ, তারপর কংক্রিটের ক্ষেত্রে একটা, রাবারের ক্ষেত্রে একটা। প্রত্যেকটা দেখো, প্রত্যেকটা স্ট্রেস। এই দেখো এটা হচ্ছে স্ট্রেস সিগমা, একটা স্ট্রেন, বোঝাতে পারলাম, ঠিক আছে। প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা আলাদা ডায়াগ্রাম হচ্ছে না, প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা আলাদা না, দেখো প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা। এটা খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা জিনিসই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ইম্পর্টেন্ট। আমি এটাকে এইভাবে মানে আজকে মানে শর্ট টাইমের মধ্যে আমি বুঝাতে পারবো না। এটাকে বোঝাতে গেলে আমার একটু টাইম দরকার, আর এটার জন্য তোমাদের পড়ে আসতে হবে, পড়ে আসতে হবে। এইদিকে দেখো, দেখো এই ডায়াগ্রামটা এখানে একটাই দেখছো না, কতগুলো ডায়াগ্রাম আছে। এই দেখো আমি যে ডায়াগ্রামটা তোমার দেখাচ্ছি, এটা হচ্ছে এই ডায়াগ্রামটা, এই যে এটা। তাই এখানে আরেকটা ডায়াগ্রাম আছে, এখানটা আরেকটা আছে, এখানটা কতগুলা। কাস্ট আয়রনের ক্ষেত্রে, মাইল্ড স্টিলের ক্ষেত্রে দেখো এরকম হয়, মাইল্ড স্টিলের সবার ক্ষেত্রে আলাদা আলাদা। মাইল্ড স্টিলের ক্ষেত্রে এরকম হয় ডায়াগ্রাম, কাস্ট আয়রনের ক্ষেত্রে এরকম আলাদা, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আলাদা। মাইল্ড স্টিলের যে এটা যেটা এটাই সেম, উড মানে কাঠ,
কাঠের ক্ষেত্রে আলাদা, কংক্রিটের ক্ষেত্রে আলাদা, রাবারের ক্ষেত্রে আলাদা। তারপরে দেখো প্লাস্টিক, লিনিয়ার ইলাস্টিকের ক্ষেত্রে এরকম হয়, ইলাস্টোপ্লাস্টিকের ক্ষেত্রে এরকম হয়। মানে এটা কেন হয়, কি কারণে হয়, আমি এটা ডায়াগ্রামটা তোমাদের বুঝায় পড়াবো। যেই বুঝায় পড়াবো সবগুলা তোমার মাথায় সেট হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু এই ডায়াগ্রামগুলো বুঝতে গেলে তোমাদের মেন জিনিস যেটা দরকার, সেটা এই থিওরি আজকে যেগুলো পড়াচ্ছি বা পড়ালাম সেগুলোকে তোমাদের বাড়ির থেকে ভালো করে পড়ে আসতে হবে, না হলে কিন্তু সম্ভব না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব দেওয়া আছে। আচ্ছা গেল। আচ্ছা এটা হলো ডায়াগ্রামটা। সব বইয়ে দেওয়া আছে, এই ডায়াগ্রামটাই দেওয়া আছে, ঠিক আছে? কিন্তু অ্যাকচুয়াল ডায়াগ্রাম কিন্তু যেরকম হয় জানো তো, এটা কিন্তু এরকম হয়, আসে, ঠিক আছে? সেগুলো যদি আমি এখন বোঝাতে যাই তো আমার হয়ে গেছে। আচ্ছা একটু কি একটা জিনিস মনে রাখতে পারবা, আমি মাঝখান থেকে তোমাদের লাস্টের যে মানে পেজ আছে, প্রথমের পেজ, এটা লাস্টের আগের পেজটা, এটা সম্ভবত 19 বা 9 একটা পেজ নাম্বার হবে। আচ্ছা এটাতে এই যে লাস্টের আগের পেজটা, এই পেজটা আমি পড়াচ্ছি না, কারণ এখন যদি পড়াতে যাই এটাকে বোঝাতে আমার নাই করেও আধা ঘন্টা সময় লাগবে। কারণ এই জিনিসটা হতে পারে ছোট, জিনিসটা বোঝানোর অনেক কিছু আছে। প্রত্যেকটা পার্ট, ইলাস্টিসিটি কি জিনিস তো তোমরা হয়তো বুঝবা, হোমোজেনিয়াস কি জিনিস, আইসোট্রপিক কি জিনিস, স্টিফনেস, স্ট্রেংথ, এগুলো জিনিস বোঝাতে গেলে আমাকে কমপক্ষে আধা ঘন্টা সময় দেওয়ার প্রয়োজন, ঠিক আছে? তো আধা ঘন্টার সময় আমার লাগবে, তার আগে আমি এটা পড়াতে পারবো না। কিন্তু আমি তোমাদের হুকস লটা আমি আজকে পড়িয়ে যাচ্ছি, ঠিক আছে? হুকস লটা আমি এটা পড়ালে আশা করি বুঝবা। হুকস ল, এক কথায় হুকস ল কি বলছে, উইথিন প্রপোর্শনাল within elastic limit stress proportional to strain, within elastic limit কোনটা বলো তো, মনে আছে? এটা ডায়াগ্রামটা করালাম না, এই ইলাস্টিক লিমিট মনে আছে? হ্যাঁ, এই লিমিটটা পর্যন্ত হুকস ল অ্যাপ্লিকেবল, নট এতখানি, পুরোটা পর্যন্ত না, কতখানি, এতখানি পর্যন্ত, ইলাস্টিক লিমিট পর্যন্ত। উইদিন ইলাস্টিক লিমিট স্ট্রেস ডিরেক্টলি প্রপোর্শনাল টু স্ট্রেন। কি বললাম? উইদিন ইলাস্টিক লিমিট স্ট্রেস ডিরেক্টলি প্রপোর্শনাল টু স্ট্রেন। স্ট্রেসকে আমরা কি ভাষায় লিখি? সিগমা। প্রপোর্শনাল মানে কি? ভেরিজাস। টু কি? স্ট্রেন মানে কি? এপসাইলন। স্ট্রেস, আবারও আমি ভালো করে বলছি, স্ট্রেস প্রপোর্শনাল টু স্ট্রেন। বোঝা গেল? শিওর? স্ট্রেসকে সিগমা দ্বারা প্রকাশ করি, এটাকে কি বলে? সিগমা। এটাকে কি বলে? এপসাইলন। স্ট্রেস প্রপোর্শনাল টু স্ট্রেন। ক্লিয়ার? আচ্ছা, এখন স্ট্রেসকে আমি একটু হালকা করে ভাঙাই। স্ট্রেস মানে কি? ফোর্স বাই এরিয়া ছিল তো? স্ট্রেস মানে ফোর্স বাই এরিয়া, পি বাই এ, রাইট? হ্যাঁ, আচ্ছা, ভেরিয়াস থাকলো আপাতত। এপসাইলন মানে কি ছিল? ডেল্টা এল বাই এল, এটা ছিল না? ওই ছোট দৈর্ঘ্য বাই বড় দৈর্ঘ্য, মনে আছে? কি বলেছিলাম? ছোট দৈর্ঘ্য বাই বড় দৈর্ঘ্য খাতার মধ্যে লিখছো তো? লিখছো না খাতার মধ্যে? কি বলছিলাম? ডেল্টা বাই এল না ছিল না? আমি ওই ডেল্টাটাকে আমি ডেল্টা এল ধরলাম, ডেল এল। ঠিক আছে? বুঝতে পারছো কি আমার কথা? ডেল এল বাই এল। কি বুঝতে পারছো না? আমি কি বলছিলাম স্ট্রেনের ক্ষেত্রে কি বলেছিলাম? ওই দৈর্ঘ্যটা যেটা, আবার যাবো উপরে,
ডেল্টা এল বাই এল বুঝলাম, স্ট্রেন ওটাই তো আমি লিখলাম। তাহলে ওটাই তো বললাম সিগমা ভেরিজাস এপসাইলন। তা সিগমা মানে কি পি বাই এ, তাই না? হ্যাঁ আচ্ছা, আমি ভেরিয়াস চিহ্নটা যদি দিয়ে দিলাম, এপসাইলন কি ডেল্টা এল বাই এল, তাই না? তাই তো আমি এই জায়গায় এখন যদি এই ভেরিজাস মানে সমানুপাতি চিহ্নটা যদি উঠাই, একটা ভেদ মানে কনস্ট্যান্ট একটা আসবে না? কনস্ট্যান্ট আসে না একটা, ভেরিজাস উঠালে একটা কনস্ট্যান্ট আসবে তো, যদি ইকুয়াল টু আমি বসাই আসবে না? ইকুয়াল টু আসলে একটা কনস্ট্যান্ট তো আসবে, আসবে তো। সেটা হচ্ছে কি আসবে ই, ই আসবে, কি আসবে ই। এই ইটাকে কি বলে জানো তোমরা? ইটাকে বলে মডিউলাস অফ ইলাস্টিসিটি। মডুলাস অফ ইলাস্টিসিটি, অথবা আরেকটা ভাষা বলা হয়, খুব কমন নাম তোমরা পড়েছো, ইয়ংস মডিউলাস। পড়ছো না ছোটবেলায় ইয়ংস মডিউলাস? পড়ছিলাম, মনে আছে নামটা শুনছিলাম কখনো? ইয়ংস মডিউলাস শুনছিলাম নামটা, ইয়ংস মডিউলাস। শুনে নাও, এটা একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট তো আসে জানোই। যদি আমরা কথা কথা এ ভেরিজাস বি যদি হয়, যদি এটা যদি উঠাতে যাও, তাহলে কি হবে? এ ইকুয়াল টু বি যখন লিখতে হবে তখন কনস্ট্যান্ট আসবে না কে? ছোটবেলা বলছিল তো, এই ক্ষেত্রে কে এর জায়গায় কি কনস্ট্যান্ট আসলো? ই। আর ইটার নাম কি? মডুলাস অফ ইলাস্টিসিটি বা ইয়ংস মডুলাস। আমি এখন ফর্মুলাটাকে সুন্দরভাবে সাজাই, কারণ এই ফর্মুলার উপর বেস করে আমি আগামী দিনে অঙ্ক করব, নিউমেরিক্যাল করব, আসবেই। পরীক্ষায় এসে বসে আছে নিউমেরিক্যাল, পরীক্ষায় এসে বসে আছে, বুঝতে পারলা? এটাকে আমি সুন্দরভাবে সাজাই, ডেল্টা এল ইকুয়াল টু পি এল বাই এ ই, বুঝতে পারলা? এটাকে আমি সাজালাম সুন্দরভাবে, এইটাকে আমি এক সাইডে রাখলাম, এটাকে আমি উপরে নিয়ে গেলাম, এটাকে নিচে নিয়ে গেলাম। দেখো এটাকে পি এল বাই এ ই, বুঝলা? বুঝলা? শিওর? অনন্যা টাওয়ার পেয়েছো? এই ফর্মুলাটা বুঝতে পারছো তো? এটা কিভাবে হয়েছে? এটা আমি সাইড চেঞ্জ করলাম, ডেল এলটাকে এক সাইডে রাখলাম, আর এটাকে আমি এই পাশে নিয়ে গেলাম, এটাকে নিচে নিয়ে গেলাম। নবেন্দু বুঝছো? তাহলে আজকে আপাতত এইটুকুনি থাকবে, এইটুকুনি তোমরা ভালো করে দেখে আসো, ভালো করে পড়ে আসো, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমি এর আগের পেজ যেটা গ্যাপ দিলাম এটা বুঝাবো, আরো এর থেকে অ্যাডভান্সে যাবো আমি, আর অনেক কিছু বোঝানোর আছে, অনেক কিছু, প্রচুর কিছু বোঝানো আছে, ঠিক আছে? এর থেকে অনেক বেশি অ্যাডভান্স থেকে বোঝাতে লাগবে, ঠিক আছে? কারণ আমি যখন একটা সাবজেক্ট যখন পড়াচ্ছি, একটা সাবজেক্টকে পড়ানোর মতনই পড়াবো। মানে আমি চাচ্ছি যে একটা সাবজেক্টে এমন ভাবে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো যাতে কোনো খামতি যাতে না থাকে। আর মানে বলতে পারবে না যে স্যার এটা আপনি পড়েননি, মানে ডিপ্লোমা ছাড়ো বিটেক যখন পড়বা, বিটেক তখন কি যাতে বলতে না পারো স্যার আপনি না পুরোপুরি পড়াননি, ঠিক আছে? মানে বিটেকের আপার লেভেল অবধি দেওয়ার চেষ্টা করবো, মানে ডিপ্লোমা ছাড়ো বিটেকের আপার লেভেল অবধি দেওয়ার চেষ্টা করবো, মানে গেট ফেট লেভেল, ঠিক আছে? যাই হোক, আজকের মতো ক্লাস এইখানটায় শেষ হলো, ঠিক আছে?